হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের তো মনে হয় আজকে জেরো একদম লাস্ট রিভিউ নেওয়ার কথা ছিল না? জি। মানে আপনাদের কার কি সমস্যা সেটা সলভ করে দেন কুইক বুকসটা স্টার্ট করার কথা ছিল। ওকে। সো আপনাদের জেরোতে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করার পর আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিতে বলবো, স্ক্রিন শেয়ার দিয়ে সেটা আপনারা আহ, বলবেন। তিনটা ব্যাচের একসাথে ক্লাস চলে, তো এই কারণে আপনার কোন ব্যাচে কখন মানে কি বলি, আপনার কোন ব্যাচে এটা আমার আসলে ভুলে যাই। আপনাদের আজকে আজকে জেরোটা মানে শেষ হয়ে যাবে, আমি এটা বলছিলাম। আজকে ক্লাসটা জেরোটা লাস্ট। যে আমি মনে করছি যে আপনাদের আজকে ব্যাংক রিকনসিলিয়েশন হবে জেরোতে। এবং পরে আমি করলো কি ব্যাংক রিকনসিলিয়েশন হবে, এতক্ষণ ধরে আমি খুঁজলাম যে আপনাদের ক্লাস রেকর্ডিং গুলো আমি দেখলাম যে আপনাদের এর আগে কি ক্লাস হয়েছে। তো আপনাদের ক্লাসগুলো দেখে দেন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, তাহলে আপনাদের আজকে জেরোটা মানে ইয়ে করার কথা ছিল মেবি, রিভিউ করে শেষ করে দেওয়ার কথা ছিল। মানে আসলে আপনার এই তিনটা ব্যাচ একসাথে চলে, তো এই কারণে আসলে একটু কনফিউজ হয়ে যাই যে আপনার মানে কোনোদিন আমার গ্যাপ নেই, প্রতিদিন ক্লাস নেওয়া লাগে, প্রতিদিন কোনোদিনও গ্যাপ নাই। এই কারণে আসলে একটু মানে মাথা আওলায় গেছে। আর শুধু তো আপনাদেরই ক্লাস নেওয়া লাগে তা কিন্তু না, আমার নিজেরও কাজ আছে, নিজেরও পার্সোনাল লাইফ আছে সবারই। তারপরও অনেকে আপনার এই কি বলবো মানে প্রতিটা গ্রুপেই থাকে, আপনাদের গ্রুপে এরকম বের হবে আস্তে আস্তে, প্রতিটা গ্রুপেই থাকে, মানে নিজে যা বুঝে তাই। আপনাদের গ্রুপেও বের হবে, সমস্যা নাই। এটা মনে করেন প্রতিটা গ্রুপেই থাকে, এটা আমি ধরে রাখি। ওকে। কীর্তানিয়া ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি হাতে গোনা একটা কারণ হচ্ছে কেউই হাত তুলে নাই বলে আমি এইগুলো হাত তুলছি। সেটা হচ্ছে আমি যখন আগের বারে যেগুলো কোচিং দিলাম এখনো সবগুলো কোচিং দিচ্ছি। রিকনসিলিয়েশন আমি করতে পারিনি প্রথম কথা, কিন্তু বিলিয়ন হচ্ছে আমি যে জিনিসগুলো দেখছি আসলে আপনার কথাটা একদম কারেক্ট। তো যদি 100% যদি কোচিং না দেয় আসলে প্রবলেম আমার খুঁজে পাওয়া যাবে না। হুম। তো আমি কিছুদিন কোচিং দিতে গিয়ে দেখলাম যে এখানে আসলে কিছু আছে পিআই, কিছু ওই জায়গায় আবার ইনভার্স আছে। আবার যেগুলো মিসেলিনিয়াস এটার ভিতর আমি কিছু কোম্পানির বিরুদ্ধে কাজ করতেছি। এখানে দেখলাম কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে, যেমন যে আহ, যেটা দিয়ে কাটে, বোল্ট কাটে, কিছু সেফটি জিনিস, হ্যান্ড লক, হার্ডলুক, এই জিনিসগুলো আসলে তো একটা ওয়ারিং এর সাথে সংশ্লিষ্ট না, এটা তো ওনার ব্যবসায়িক কয়েকবার করেছে, তো এটা আবার ফিক্সড অ্যাসেট কিনা বা এইগুলোর বিল আসলে আমরা যখন ক্রিয়েট করবো তখন আমরা আসলে কিভাবে করবো। যেমন আমি স্টার্ট আপ অ্যাকাউন্টে একটা হেড এগ্রিমেন্ট ক্রিয়েট করছি, টুলস এন্ড মেশিনারি ফিক্সড অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট। এটা আপনি কিভাবে বায়ারদের সাথে হ্যান্ডেল করবেন বা আসলে কি এটা। আবার কিছু কিছু ইনভয়েস আছে, যেমন অ্যামাজন থেকে কিছু জিনিস কিনতে এটা আইটেমও বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। তো আবার কিছু জিনিস আছে আসলে ইনভয়েসের ভিতরে কোনো ডেসক্রিপশনে আমি কিছু বুঝতেছি না, ডেসক্রিপশনে টাকাটা আছে, এগুলো আসলে কিভাবে কি হ্যান্ডেল করবো। আর যে যে কথাটা আসলে লাস্ট ক্লাসে আপনি বলছিলেন সেটা হচ্ছে যে যার অ্যাকাউন্টটা বেশি আগানো থাকবে তার অ্যাকাউন্টটা থেকে রিপোর্ট গুলো দেখানোর পরে দেন অন্যটায় যাবে। এখন আগানো বলতে আমি বিলগুলো ছাড়া কিছু কোচিং দিতে পারি, অন্য হয়তো কেউ যদি আগাই থাকে রেজলিউশন পর্যন্ত, তাহলে তার থেকে যদি রিপোর্ট গুলো দেখান তাহলে একটু ভালো হবে এই। ওকে, সো এখানে আপনার আপনাদের মনে আছে কিনা আমি বলেছিলাম যে এই কোম্পানিটা কিচেন আইটেম সেল করে প্লাস কিচেন ডিজাইনও করে, মানে রান্নাঘর কিন্তু আপনার তৈরি করে দেয়। এখন জি। ওইখানে কিন্তু আপনার রান্নাঘর তৈরি করতে আপনার কিন্তু বিভিন্ন আপনার ইয়ে ছিল, মানে ক্যাটাগরি ছিল। আপনার রান্নাঘরের মধ্যে কাঠের রান্নাঘরও আপনাকে তৈরি করে দিবে, তারপরে আপনার টাইলসের রান্নাঘর তৈরি করে দিবে, তারপরে আপনার হলো বিভিন্ন মেটালিক মানে আপনার অ্যালুমিনিয়াম বা স্টিল দিয়ে
তৈরি করে দিবে, এরকম কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ছিল। এটা আপনাদের হয়তো জিনিসটা আমি দেখাতে পারি নাই, কারণ এই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, এএলএম স্টুডিও নামে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে। এই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে আপনার কি মানে অন করা যাচ্ছে না। ওয়েবসাইটে অন করলে আপনার 404 মানে ইরর লেখা আসে। এটা সব জায়গা থেকে ইরর লেখাটা আসতেছে। এই কারণে এদের ওয়েবসাইটে মানে আপনার প্রবেশ করা যাচ্ছে না। এই কারণে আপনাদের আমি এদের যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেটা আমি আপনাদের দেখাতে পারি নাই। এই কারণে আমি আপনাদের মুখে বলে দিয়েছিলাম। তো এখানে হয় কি, যেহেতু এরা আপনার ডিজাইনিং এর কাজও করে দেয়, রান্নাঘর তৈরিও করে দেয়। একটা রান্নাঘর তৈরি করতে গেলে ধরলাম যে একটা কাঠের রান্নাঘর তৈরি করবে, এবং কাঠের রান্নাঘর তৈরি করতে গেলে আপনার কাঠ কাটার যে জিনিসটা লাগে, তারপরে আপনার পেরেক, লোহা তো না, পেরেক সরি, হাতুড়, এই সকল যে জিনিসগুলা, এইগুলা কিন্তু আপনি যা রান্নাঘর তৈরি করবেন সে কিন্তু আপনাকে দিবে না। এইগুলো কিন্তু আপনি বহন করে নিয়ে যাবেন, আপনি এগুলো ইউজ করে কাজ করবেন, আবার আপনি এগুলো ব্যাক নিয়ে আসবেন আপনার কাছে। এখন যেটা আপনি বললেন অ্যাসেটের কথা, অ্যাসেটটা আসলে একটা লিমিটেশন থাকে, একটা লিমিট থাকে। যেরকম আপনার আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে জিনিসটা শুনেছি যে যদি কোনো মানে আপনার মনে হচ্ছে অ্যাসেট, কিন্তু অ্যামাউন্ট যদি আপনার 1000 পাউন্ডের নিচে থাকে, 1000 পাউন্ড বলতে আপনার 1000 পাউন্ড এর নিচে থাকে, তাহলে আপনারা ক্লায়েন্টরা ওই জিনিসটাকে অ্যাসেট হিসেবে এন্ট্রি করে না। যেরকম আমি যদি আপনাকে বলি, কাঠ কাটার একটা মেশিন, কাঠ কাটার মেশিন, এটা কিন্তু মানে ধরতে গেলে কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেট আমাদের কাছে। কিন্তু ওই মেশিনটার প্রাইস যদি 1000 পাউন্ডের কম হয়, তখন কিন্তু আপনার ক্লায়েন্টরা মানে বাহিরের দেশে যে অ্যাকাউন্টিং ফার্মগুলো আছে, আমি ইউকের অ্যাকাউন্টিং ফার্মের সাথে কাজ করেছি, সো তারা কিন্তু সেইগুলো ক্যাসেট হিসেবে এন্ট্রি করে না। তারা কি করে, আপনার ইকুইপমেন্ট এক্সপেন্স নামে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেই অ্যাকাউন্টটা তারা ইউজ করে, মানে ওটা এক্সপেন্স হিসেবে ইউজ করে, ওটা কিন্তু অ্যাসেট হিসেবে ইউজ করে না। যদি আপনার অ্যামাউন্টটা যদি 1000 পাউন্ড বা এর উপরে কোনো অ্যামাউন্ট হয়ে যায়, এবং সেটা যদি একটা অ্যাসেট ক্যাটাগরির জিনিস হয়ে থাকে, তখন সেটাকে তারা অ্যাসেট হিসেবে এন্ট্রি করে। আদারওয়াইজ আমাদের কাছে যদি অ্যাসেট মনেও হয়, তারপরেও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি না, কারণ আপনার ওরা কিন্তু একটা সার্টেন একটা অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টটা ক্রস হলে কিন্তু আপনার অ্যাসেট হিসেবে এন্ট্রি করে, আর ক্রস না হলে সেটাকে এক্সপেন্স হিসেবে এন্ট্রি করে। আর আরেকটা যেটা আপনি কোশ্চেন করলেন সেটা হলো যে অ্যামাজনের বিভিন্ন, হ্যাঁ, এখানে আপনার একটা কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের খরচ হবে। শুধু যে সে কোম্পানি বিক্রি করার জন্য সবকিছু মানে কিনবে তা কিন্তু না, সবই যে কস্ট অফ গুডস সোল্ড হবে তা কিন্তু না, কোম্পানির বিভিন্ন ধরনের খরচ হতে পারে। এখন অ্যামাজনটা হলো একটা সুপার মার্কেট। অ্যামাজন কিন্তু স্পেসিফিক কোনো একটা দোকান না। যেরকম প্লাম ফিক্স, স্ক্রু ফিক্স, এরা কি করে, এরা আপনার টুলস আইটেম বিক্রি করে। টুলস বলতে কোনগুলো বোঝাচ্ছি, হাতুড়, বাটাল, তারপরে আপনার পেরেক, মানে হার্ডওয়্যার জিনিসগুলো এরা বিক্রি করে। এরা কিন্তু হার্ডওয়্যারের বাইরে অন্য কিছু বিক্রি করে না। কিন্তু অ্যামাজন এটা কিন্তু একটা সুপার শপ। এখানে আপনার মুদিখানার দোকান থেকে শুরু করে একটা মানে আপনার চা, ধরলাম সাপোজ চা পান বিড়ির দোকান থেকে শুরু করে বড় বড় দোকানে কিন্তু সেখানে আছে। আর আপনি একটা জিনিস জানেন কিনা, আমাদের যেরকম বাংলাদেশের দারাজ নামে একটা কিন্তু ই কমার্স সাইট আছে। তো দারাজে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আপনি পান। দারাজে কিন্তু আপনি বিভিন্ন আইটেম জিনিস পান, কিন্তু সেখানে আপনি বিভিন্ন কিছু কিনতে পারবেন। এখন আপনাকে যখন কি করা হয়, আপনাকে যখন সেই প্রোডাক্টটা ডেলিভারি করা হয়, আপনাকে কিন্তু দারাজ থেকে কিন্তু ইনভয়েস দেওয়া হয় বা বিল দেওয়া হয়। দারাজে একটা কোম্পানি আছে, একটা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান, যারা দারাজের মাধ্যমে সেল করে। আপনি যখন সেই দারাজ থেকে কোনো কিছু কিনবেন, আপনি কিন্তু টাকা পে করবেন কাকে, সেই দারাজকে পে করবেন, এবং আপনার যে ইনভয়েস বা বিল সেটাও কিন্তু দারাজই ক্রিয়েট করবে। এখন দারাজ কোন কোম্পানি থেকে নিল, কোন দোকান থেকে নিল, সেটা তাদের বিষয়। সো অ্যামাজনের ক্ষেত্রেও এখানে সেম ওয়েতে কাজ হয়েছে। অ্যামাজন কিন্তু একটা সুপার মার্কেট বা একটা ই কমার্স ওয়েবসাইট, সরি সুপার মার্কেট না, সরি মিস্টেক হয়ে গেছে, ই কমার্স ওয়েবসাইট।
তো তাদের ওয়েবসাইটে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রেজিস্টার্ড আছে, তারা জিনিসটা অ্যামাজনের কাছে সেল করে, অ্যামাজন আপনাদের কাছে সেল করে। এখন অ্যামাজনে যতগুলো বিল আছে এর মধ্যে কিছু কিছু আপনার যে আছে, মানে অ্যামাজনে কিন্তু এমনও বিল আছে যে আপনার কাছে অ্যামাজনের থেকে আপনি 5টা জিনিস কিনেছেন, অ্যামাজনে একটা বিলে আপনি 5টা আইটেম কিনেছেন, 5টা আইটেমের মধ্যে 2টা আইটেম আপনার কস্ট অফ গুডস সোল্ড, 3টা আইটেম একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, এরকম কিন্তু আছে। এখন যেরকম আমি যদি বলি অ্যামাজনে একটা আছে গিফট কার্ড, অ্যামাজন থেকে গিফট কার্ড কিনেছিল, একটা বিল আছে আপনাদের, এই গিফট কার্ডটা কিন্তু আপনার কোনো কস্ট অফ গুডস সোল্ড না। এখন গিফট কার্ডটা আসলে কেন কিনে একটা প্রতিষ্ঠান, একটা ব্যবসা প্রতিষ্ঠান গিফট কার্ডটা কেন কিনে? হয়তো কোনো ক্লায়েন্টকে, মানে কোনো কাস্টমারকে হয়তো গিফট দেওয়ার জন্য, হয়তো কোনো কাস্টমারকে গিফট দেওয়ার জন্য অ্যামাজন থেকে গিফট কার্ড বা গিফট জাতীয় জিনিস কিনেছে। বা আরেকটা হতে পারে কোম্পানির টাকা খরচ, মানে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে কোম্পানির যে ডাইরেক্টর সে তার নিজের জন্য একটা কি করেছে, হয়তো এক্সপেন্স করে একটা গিফট কার্ড কিনেছে অ্যামাজন থেকে। এখন এখানে যেহেতু দুইটা আপনার কি আসলো, এখানে কিন্তু আপনার দুইটা সিনারি আসলো। একটা হলো কি কোম্পানি তার কাস্টমারকে গিফট দেওয়ার জন্য কোনো কোনো কিছু যদি কিনে থাকে, গিফট কার্ড কিনে থাকলো, এটা গেলে একটা। আবার এমনও হতে পারে যে কোম্পানির টাকা খরচ করে, মানে কোম্পানি তো আমারই, কোম্পানির ডাইরেক্টর আমি, আমার কাছে এখন টাকা নাই, আমি কি করলাম কোম্পানির যে ক্যাশ বা ব্যাংক সেখান থেকে আমি আমার জন্য, আমি কাউকে গিফট করব, আমার জন্য আমি কি করলাম টাকা খরচ করলাম, এটা হতে পারে। এখন যদি প্রথমটা হয়, মানে কোম্পানি কোনো কাস্টমারকে গিফট দেওয়ার জন্য কিনেছে, তাহলে কি হবে, এটা কিন্তু যেহেতু কোম্পানি কিনেছে, কোম্পানির খরচ, তাহলে এটা কিন্তু গিফট একটা কিন্তু কি একটা এন্টারটেনমেন্ট জাতীয় জিনিস, গিফট করা মানে একটা আনন্দ বা খুশি একটা জিনিস, এন্টারটেনমেন্ট। সো আপনারা দেখবেন যে একটা অ্যাকাউন্ট আছে এন্টারটেনমেন্ট, সো সেই অ্যাকাউন্টে দিবেন। আর যদি ওই জিনিসটা ডাইরেক্টর কিন্তু তার জন্য কোম্পানির টাকা ইউজ করে, তখন কিন্তু সেটা এন্টারটেনমেন্টে যাবে না, সেটা কি হবে, সেটা তখন ডাইরেক্টরস লোন অ্যাকাউন্টে যাবে। আমি বলি আমার কথা শেষ করতে দেন। ডাইরেক্টরস লোন অ্যাকাউন্টে যাবে, কেন? কারণ ডাইরেক্টর তার জন্য কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে জিনিস কিনেছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে ওই জিনিসটা ডাইরেক্টর কিনেছে না কোম্পানি কিনেছে? সচরাচর বাহিরের দেশের ক্লায়েন্ট গুলো করে কি, যদি ডাইরেক্টর নিজের জন্য কোম্পানির টাকা ইউজ করে কোনো কিছু কিনে, যে জিনিসটা কিনবে তার তো বিল থাকবে, সেই বিলের উপর ডাইরেক্টরের নাম লিখে দেয়, সে বিলের উপর ডাইরেক্টরের নামটা লিখে দেয়, মানে কলম দিয়ে লিখে দেয়, বা আপনার ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট বা ডাইরেক্টরস শব্দটা লিখে দেয়। হয় ডাইরেক্টরের নামটা লিখে দিবে, যেরকম আপনাদের এই কোম্পানির ডাইরেক্টর হলো হামিদ আবদি, হয় সেখানে লিখে দিবে হামিদ আবদি কলম দিয়ে, না হলে সেখানে লিখে দিবে ডাইরেক্টর, এবং লিখে ওই বিলটা আপনাকে স্ক্যান করে কিন্তু দিবে। যদি দেখেন আপনাকে কোনো বিল দিয়েছে যে বিলের ওপর কলম দিয়ে ডাইরেক্টরের নাম লেখা বা লেখা ডাইরেক্টর, তাহলে বুঝবেন ওই খরচটা কোম্পানির না, ওই খরচটা ডাইরেক্টরের, কিন্তু ডাইরেক্টর কি করেছে, কোম্পানির টাকা ইউজ করে খরচটা করেছে। যখনই এরকম কোনো পাবেন, তখনই সেটা ডাইরেক্ট আপনি ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট নামে যে অ্যাকাউন্টটা আছে, দেখবেন যে আপনাদের এখানে লাইবিলিটি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ইউজ করে সেটা দিয়ে দিবেন। এইটা হলো আপনার, এটা আমি আপনাদের কেন বলতেছি, কারণ আমি কিন্তু কাজ করে করে জিনিসটা কিন্তু আয়ত্ত করছি। এই যে ডাইরেক্টর, কোন ডাইরেক্টরের খরচ পেজের উপর লিখে দেয়, এটা কিন্তু আমিও জানতাম না শুরুতে। আমি যখন ক্লায়েন্টের কাজ করতে গিয়েছি, তখন ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে যদি কোনো বিলের উপর দেখো ডাইরেক্টরের নাম বা লেখা ডাইরেক্টর, তাহলে সে ডাইরেক্টর লোন অ্যাকাউন্টে দিবে। এবং এটা কিন্তু বাইরের দেশের ক্লায়েন্টরা কিন্তু লিখে দেয়, কারণ আপনি কিন্তু জানবেন না যে এটা যদি কেউ না লিখে দেয়, তাহলে ওই যে প্রথম এটা কোম্পানি খরচ করেছে আপনি এন্টারটেনমেন্টে দিয়ে দিবেন, কোনো ভুল হবে না, কারণ সেখানে তো সে লিখে দেয় না যে এটা ডাইরেক্টর নিয়েছে। যখন সে কিছু লিখে দিবে না, তখন মনে করবেন যে এটা কোম্পানি খরচ করেছে, কোম্পানির জন্য, কোম্পানির পারপাসে খরচ করেছে।
আবার কোম্পানি যদি ধরেন আপনার দোকানে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একটা কাস্টমার আসছে, আপনি কাস্টমারকে চা নাস্তা করাইছেন, তার তো একটা খরচ হয়েছে। এখন যদি দেখেন যে আপনার কোম্পানিটা কিচেন কোম্পানি, কিন্তু আপনার সেখানে কি খাওয়া দাওয়ার একটা খরচ হয়েছে, খাওয়া দাওয়ার, তখন সেটা কি হবে? তখন সেটা আপনাকে বুঝতে হবে যে এই খাওয়া দাওয়াটা অবশ্যই আমার কাস্টমারকে হয়তো করাইছে। তাহলে আপনি কি করবেন? মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট বা এন্টারটেনমেন্ট অ্যাকাউন্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি আরেকটা কোশ্চেন করলেন যে ওইখানে আপনার বিভিন্ন সেফটি জাতীয় জিনিস কিনেছে, হ্যান্ড স্যানিটাইজার, তারপরে মাস্ক, এইগুলো। এখন আপনি একটু ভালো করে যদি একটু মাথা খাটান তাহলে দেখবেন আপনাদের কিন্তু কাজ দেওয়া হয়েছে 2020 সালের, আপনাদের ডাটা দেওয়া হয়েছে 2020 সালের। আর 2020 সালে কিন্তু একদম করোনা মহামারীর সময় কিন্তু, এই কারণে ওই কোম্পানি যে সেফটি, যে আপনার মাস্ক, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, এইগুলো কিন্তু করোনার জন্য কিন্তু কিনেছে, মানে কোম্পানির জন্য সে কিনেছে। এখন আপনি কি করবেন? যেহেতু এটা কোম্পানির একটা এক্সপেন্স, কি ধরনের এক্সপেন্স? একটা হেলথ সেফটি জাতীয় জিনিস, একটা এক্সপেন্স, মানে আপনার শারীরিক যে সেফটি, হেলথ সেফটি, এরকম একটা খরচ। তখন আপনি কি করবেন? আমরা এই ক্লায়েন্টের ক্ষেত্রে করছিলাম কি, হেলথ কমা সেফটি কমা পিপিও, পিপি মানে পিপিও, যেটা হচ্ছে আপনার ফুল বডিতে সাদা একটা, যেটা পরে পিপিও বলে ওটাকে। সো এইটা নাম দিয়ে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। সো এই যে আপনার হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, তারপরে পিপিও, মানে করোনা রোধের জন্য যা যা কিছু করা, যা যা খরচ, সবকিছু কিন্তু আমরা তখন ওই অ্যাকাউন্টে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? কারণ আমি আমার হেলথের সেফটির জন্যই কিন্তু আমি এইগুলো কিনেছি, এবং এইগুলো কিন্তু কোম্পানির খরচ। কোম্পানি কিনে কাকে দিয়েছে? কোম্পানি কিনে ইউজ করেছে আপনার কোনো কাস্টমার আসলে আপনি সেই কাস্টমারকে মাস্ক পরায় দিলেন, বা সেই কাস্টমারকে বললেন যে তুমি হাত হাত হ্যান্ড স্যানিটাইজ করে আসো। তো এগুলো কিন্তু আপনার কোম্পানির খরচ। তো এই আসলে জিনিসগুলো। ভাই আমি হুম। আমি একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছিলাম, এইটা হয়তো আপনি যেটা বলছেন একদম কারেক্ট। এটা আসলে আমরা হয়তো বা অনেক এখন সবাই এখানে জব করি, এবং অনেক অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাও আছে আমি তা মনে করি। আহ, তো সেই ক্ষেত্রে এই ক্লাসিফিকেশনটা যেটা, এটা আমরা করতে পারবো আশা করি। কিন্তু সমস্যা হচ্ছে যে ক্লায়েন্ট কি অন টু অন এই জিনিসগুলা একদম একুরেট চাচ্ছে, নাকি ধরেন আমাদের অ্যাকাউন্টিং নলেজের যেটা বেস্ট মনে করতেছি, হয়তো ক্লায়েন্টের চেয়েও ভালো মনে করতেছি। আমি যতটুকু জানি যে বাংলাদেশের অ্যাকাউন্টিং আরো জিবিতে অ্যাকাউন্টিং, বাকি টাকি অনেক কিছু থাকে আরো প্যাটার্ন অ্যাকাউন্টিং, কিন্তু বাইরে আরো স্টেট ফরওয়ার্ড আমার মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আমাদের ম্যাক্সিমাম জ্ঞানটা ইউজ করে যদি আরো ভালো অ্যাকাউন্ট তৈরি হয়, সেক্ষেত্রে তারা ইন্টারফেয়ার করে না। না, আপনার এখানে আপনি অ্যাকাউন্টিং, কারণ ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দিবে তখন কিন্তু ক্লায়েন্ট আপনার কোনো সার্টিফিকেট দেখবে না। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হলো এটা মানে অনেক সময় কথা কথা অনেক কিছু চলে আসে, মানে এগুলো আসলে আমি ফেস করি বিধায় আপনাদের আমি বলতেছি। অনেকের, বিশেষ করে বাংলাদেশে আমাদের এমন একটা সিস্টেম, এইখানে সার্টিফিকেট না থাকলে আপনার কোনো যোগ্যতা নাই, এটা হলো বাংলাদেশের সিস্টেম। কিন্তু আপনি সেই জিনিসটা কাজ পারেন কিনা, আপনার অভিজ্ঞতা আছে কিনা সেটা দেখবে না, আপনার দেখবে কি সার্টিফিকেট আছে কিনা আপনার, আপনি অনার্স পাস, মাস্টার্স পাস না কি পাস সেটা দেখবে, দেখে আপনাকে কি করবে? কাজ দিবে। এটা হলো বাংলাদেশের অবস্থা। এখন এই বিশেষ এইখানেও আমি এখানে যেহেতু কোর্স করা, এখানে থেকে আপনাদের সার্টিফিকেট দিবে। অনেকে আছে, আমি এরকম যেহেতু অনেকগুলো বেস অলরেডি শেষ হয়ে গেছে, ওই বেসে এমন এমন কিছু আছে যারা আপনার মানে কাজের বেলা ফাটা কলসি, কিন্তু যখন কোর্স শেষ হয়ে গেছে সার্টিফিকেট দিচ্ছে না কেন? এটা আমি আসলে মানে আপনাদের মতো কি কি বলতেছি, এটা আমি আপনার আপনার কথা আমি আসতেছি। সার্টিফিকেট দিচ্ছে না কেন? কোর্স শেষ হয়ে গেছে 2 মাস হলো, ঠিক আছে, সার্টিফিকেটটা কি? আমার কম্পিউটারে একটা ফরম্যাট করা আছে, সার্টিফিকেট একটা ফরম্যাট টেমপ্লেট করা আছে। সেই টেমপ্লেটে আমি কি করি? সেই টেমপ্লেটে আমি সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করে দেই, আপনার নাম বসায় দেই, আপনার ব্যাচ নাম্বার কত সেটা আমি বসায় দেই, শেষ হয়ে গেল সার্টিফিকেট।
হয়ে গেল সার্টিফিকেট। আপনি আপনি চাইলে আপনার মতো করে সেটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন। কিন্তু এরকম অনেকে আছে যে সার্টিফিকেটের জন্য পাগল হয়ে যায়। কিন্তু যখন আপনি মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, তখন আপনি আপনার কোন সার্টিফিকেট আছে, আপনি কোন জায়গা থেকে শিখছেন কিনা, কি করছেন, এগুলো কিন্তু কিচ্ছু আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞাসাও করবে না, বলবেও না। তাহলে কেন আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে? আপনি যে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্টটা একদম একটা প্রফেশনাল অ্যাকাউন্টের মতো হবে। আপনার প্রথমে কাজ পাইতে কষ্ট হবে, এটা স্বাভাবিক। কারণ বিশেষ করে আমাদের জবের ক্ষেত্রেও যখন আমরা কোথাও জবের জন্য অ্যাপ্লাই করি, তখন ওখানে কিন্তু রিকোয়ারমেন্ট থাকে যে মিনিমাম 3 বছর, 2 বছর, 5 বছর এক্সপিরিয়েন্স থাকা দরকার। কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি পাবো কই থেকে? আমি অবশ্যই কোনো একটা কোম্পানিতে জয়েন করলাম, করে কাজ করব, তখনই তো আমি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করব। এখন সব কোম্পানি যদি আপনাকে বলে যে এক্সপিরিয়েন্স আর আমি আপনাকে নিব না, তাহলে তো আপনি কিন্তু সহজে জব পাবেন না। এখানেও সেম, মার্কেট প্লেসে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনি কিন্তু একদম নিউ, আপনাকে কিন্তু কেউ কাজ দেয় না, আপনার অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, কোনো কিচ্ছু নাই। ক্লায়েন্ট পাইতে কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু এমন না যে ক্লায়েন্ট পাবেন না। বাংলাদেশে কিন্তু এমনও আছে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স, তারপরেও আপনি অনেকে কিন্তু জব করে, অনেকে কিন্তু জব পায় তারপরও। সো আপনাকে যখন কোনো ক্লায়েন্ট কাজ দিবে বা আপনাকে যখন কোনো ক্লায়েন্ট নক করবে, আপনি যখন সেই ক্লায়েন্টের কাজটা, আপনি কাজ ভালো জানেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, হয়তো কি কি কারণে আপনাকে কাজ দিয়েছে, হ্যাঁ, আপনার কাছে তখন ক্লায়েন্ট আসবে। কেন আসবে? আপনার যেহেতু কোনো রিভিউ নাই, কোনো কিচ্ছু নাই আপনার অ্যাকাউন্টে, ক্লায়েন্ট আসবে কেন? কারণ আপনি অন্যান্য যারা আছে তাদের থেকে কম প্রাইসে কাজটা করে দিবেন। ধরেন আমার যেরকম অ্যাকাউন্টে অনেক রিভিউ আছে, আমি যখন আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসবে, আমি হয়তো যে কাজটা $100 করবো, $100 করবো। এখন আপনার কাছে কোনো রিভিউ নেই, আপনার রিভিউ দরকার, আপনার কাজ দরকার। আপনার কাছে ক্লায়েন্ট গেল, আপনি তখন চিন্তা করলেন যে আমার কষ্ট হয় হোক, আমি এই কাজটা $50-60 করে দিই। তখন ক্লায়েন্টও দেখলো যে হ্যাঁ, আমি এখানে টাকাটাও কম পাচ্ছি, আমার কাজটাও সে করে দিচ্ছে, ঠিক আছে, আমি জায়গায় কাজ করে আপনাকে কাজটা দিল। আপনি কাজটা খুব সুন্দর করে করলেন, ক্লায়েন্ট হ্যাপি, আপনাকে একটা রিভিউ দিয়ে চলে গেল। এই যে একটা রিভিউ আপনাকে দিল, এই রিভিউটা দেওয়ার কারণেই কিন্তু আপনি কি করবেন, আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন। আপনি আপনার যে ফাইবার যে অ্যাকাউন্ট বা যে মার্কেটপ্লেসের যে অ্যাকাউন্ট, সেইখানে কিন্তু কোথাও আপনি আপনার সার্টিফিকেটের ছবিও লাগান নাই, কোনো ক্লায়েন্ট আপনাকে সার্টিফিকেটও চায় নাই, কিচ্ছু বলে নাই। আপনার অ্যাকাউন্টে রিভিউ আছে, তার মানে ক্লায়েন্টটা আপনার কাছে কাজ করায় নিছে, আপনার কাছে কাজ করায় সে হ্যাপি হয়েছে, এই কারণে অন্য আর্টিকেল আপনার কাছে আসবে। এখন কাজ করতে গেলে যে জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে তো আপনার অনেক কিছু হাবিজাবি আছে, কাজ করতে গেলে ক্লায়েন্ট কিন্তু 90% ক্লায়েন্ট অ্যাকাউন্টিং এর কিচ্ছু জানে না। 90% ক্লায়েন্ট অ্যাকাউন্টিং এর কিচ্ছু জানে না। তবে হ্যাঁ, অ্যাকাউন্টিং এর কিচ্ছু জানে না বলে এই না যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানের খরচ, কোন খরচটা কি পারপাসে, সেটাও সে বুঝবে না, এমনটা কিন্তু না। যেরকম যদি কোনো ক্লায়েন্ট, সে তো জানে যে আমার এই বিলটা বা আমার এই খরচটা এই পারপাসে হয়েছে, ক্লায়েন্ট তো সেটা জানে। এখন ওই বিলটা আপনি যদি অন্য একটা পারপাসে দেখায় দেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে ধরবে যে তুমি এটা কেন দিয়েছো, এটা তো আমার এই পারপাসে খরচ হবে। হ্যাঁ, এখন আপনি খরচটা বের করতে পারছেন, বের করার পর আপনি চাচ্ছেন যে এই খরচটা আমি আরো আইডেন্টিফাই করব, কিরকম? ট্রাভেল এক্সপেন্স, যাতায়াত খরচ। এখন যাতায়াত কিন্তু অনেক ভাবে হয়, বাসে যাতায়াত করা যায়, তারপর আপনার কার আছে, তারপর বিভিন্ন বিমান আছে, বিভিন্ন ভাবে কিন্তু যাওয়া যায়। এখন আপনি চাচ্ছেন যে আমি কি করব, বাস ট্রাভেল নামে একটা এক্সপেন্স তৈরি করব, কার ট্রাভেল নামে একটা এক্সপেন্স তৈরি করব, তারপর এরোপ্লেন ট্রাভেল নামে একটা এক্সপেন্স তৈরি করব। এটা আপনি চাচ্ছেন আরো স্পেসিফিক করব। যখন আপনি দেখলেন যে ক্লায়েন্ট কি করছে, কোনো বাসে বা কোনো কারে বা উবারে, যেরকম আপনাদের কিন্তু উবারের বিল আছে,
আপনারা সেগুলো ট্রাভেলে দিয়েছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি কার নামে একটা এক্সপেন্স তৈরি করব, কার ট্রাভেল, আপনি সেই অ্যাকাউন্টে দিলেন। ক্লায়েন্ট কিন্তু আপনাকে কোনো কোশ্চিন করবে না। কেন করবে না? কারণ এটা ট্রাভেল এক্সপেন্স, ক্লায়েন্ট জানে। কিন্তু আপনি কি করছেন, সেই ট্রাভেলটাকে আবার আরো আইডেন্টিফাই করার জন্য ভাগ করেছেন। এতে কিন্তু ক্লায়েন্ট আরো খুশি হবে। কেন খুশি হবে? কারণ সে আরো ইজিলি বুঝতে পারতেছে যে আমার বাসে কয় টাকা খরচ হচ্ছে যাতায়াত করলে, আমার উবারে যাতায়াত করলে কয় টাকা খরচ হচ্ছে, সেটা কিন্তু সে আরো ইজিলি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। সো আপনাদের শুধু একটাই থাকবে, বাহিরের ক্লায়েন্টরা কিন্তু একদম মানে নিট অ্যান্ড ক্লিন কাজগুলো পছন্দ করে এবং সিম্পল, মানে যাতে সহজে তারা বুঝতে পারে। তারা কিন্তু আপনার অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশন, সেটা কিন্তু আর তারা কিন্তু বুঝে না। তারা বুঝে কি, তারা রিপোর্ট যখন রান করবে, রিপোর্টে তো আপনার লেখা থাকবে যে আপনার কস্ট অফ গুডস সোল্ড। সে তো জানে যে কস্ট অফ গুডস সোল্ড এর মানে কি, ট্রাভেল এক্সপেন্স এটার মানে কি সে তো জানে। এবং সে যেহেতু কোম্পানির একটা ডাইরেক্টর বা কোম্পানির একটা কর্মচারী বা কর্মকর্তা, কোম্পানি কি কি খরচ হয় সেই সম্পর্কে তার তো আইডিয়া আছে। তাহলে যখন সে সে বিলটা দেখবে, যখন সে বিল দেখবে, তখন কিন্তু সে ইজিলি বুঝতে পারবে যে এই বিলটা আমার কোন ধরনের খরচ হওয়ার কথা, আপনি কোন ধরনের দিয়েছেন। আপনি যদি ঠিক মতো দেন, ওকে, সে আর কোনো কোশ্চেনই করবে না। তবে হ্যাঁ, আপনার সব কিন্তু ক্লায়েন্ট চেক করে না এবং ক্লায়েন্ট চেক করতেও পারবে না। মানে আপনাকে বিল দিয়েছে 500-600, ক্লায়েন্ট কিন্তু সব কয়টা বিল চেক করতে পারবেন না। আপনারা কি করবেন, চেষ্টা করবেন যে 100% না হলে অন্তত 80-90% ঠিক করা। এবং যেগুলো আপনার ইজি, সেই অ্যাকাউন্টগুলো যাতে আপনি ঠিক রাখেন, সেই সেটা করবেন। যেরকম দেখেন, বাংলাদেশে কিন্তু বিভিন্ন কোম্পানি আছে। এখন আপনি বাংলাদেশের নাগরিক, আপনি কিন্তু জানবেন যে আমার ওই কোম্পানিটা কি সেল করে। যেরকম আপনার ওয়ালটন, আপনি কিন্তু নাম শুনলেই বলতে পারবেন যে এই ওয়ালটন কোম্পানি টিভি, ফ্রিজ, তারপরে আপনার ইলেকট্রনিক্স জিনিস বিক্রি করে। তাহলে আপনি যদি কোনো ওয়ালটনের বিল যদি আপনি দেখেন, আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে এটা আমার ইলেকট্রনিক্স আইটেমে যাবে। কিন্তু যখন আপনি আপনার দেশের বাইরে কাউকে কাজ দিবেন, তখন তো আর সে জানবে না যে ওয়ালটনটা আসলে কি। তখন আপনাকে বের করতে হবে যে এটা আসলে মানে ওয়ালটনটা কি বা এটা কোন অ্যাকাউন্টে যাবে। তো সেক্ষেত্রে আপনার একটু উলটপালট হতে পারে। যদি হয়, তাহলে ক্লায়েন্ট সেটা আপনাকে বলে দিবে যে তোমার এটা এই অ্যাকাউন্টে হবে না, বা এই পারপাসে হবে না, এটা এই পারপাসে হবে, তুমি এটা ঠিক করে দাও। তখন আপনি ঠিক করে দিবেন। কিন্তু যেগুলো আসলে আমরা সবাই জানি, যেরকম উবার, বাহিরের দেশেও একই নাম, আমাদের দেশেও একই নাম। এবং উবার আমাদের দেশেও যে সার্ভিস দেয়, বাহিরের দেশেও কিন্তু একই সার্ভিসই দেয়। সো আপনি কিন্তু এই উবার বা যেগুলো আপনার জানেন, সহজে বুঝতে পারবেন, সেগুলো কিন্তু ভুল করা যাবে না। যেগুলো একটু ক্রিটিক্যাল, আপনি হয়তো বুঝতে পারতেছেন না, সেইগুলো আপনি আপনার কাছাকাছি একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু একদমই যে আপনার হবে এক্সপেন্স, আপনি দিয়ে রাখছেন অ্যাসেট, তা করা যাবে না। মানে আপনার এক্সপেন্সই দিবেন, হয়তো অ্যাকাউন্ট নেমটা একটু ওলটপালট হতে পারে, বুঝতে পারছেন, অ্যাকাউন্ট নেমটা হয়তো একটু ওলটপালট হতে পারে, কিন্তু ক্যাটাগরি একদম অ্যাকাউন্ট টাইপ কিন্তু চেঞ্জ করা যাবে না, অ্যাকাউন্ট টাইপ কিন্তু ভুল হওয়া যাবে না। এটা কিন্তু সবচাইতে আপনার প্রায়োরিটি ফার্স্ট। আপনি যাই করেন, অ্যাকাউন্ট ভুল হতে পারে, কিন্তু অ্যাকাউন্ট টাইপ ভুল হওয়া যাবে না, বুঝতে পারছেন। এইটা মেনটেন করবেন, তাহলে আপনার মনে করেন অত সমস্যা হবে না। আর ক্লায়েন্টরাও সবকিছু কিন্তু মানে দেখতে পারে না। ওকে, আমি আমি কি একটু শেয়ার দিতে পারি? আমি একটা ভিডিও একটু দেখাইতাম তাহলে, যদিও আমি একদম প্রথম দিকে কোশ্চেনগুলো করতেছি। ওকে, স্ক্রিন শেয়ার দেন। আমার শেয়ার তো পাইছে মনে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ,
আমাদের এইটা কি এখানে এএলএমএল নামে একটা ইনভয়েস করা হচ্ছে দেখতেছি, এটা আসলে মান্থলি প্ল্যান চার্জ বলা হচ্ছে। ওকে, আপনি যখন আপনি আর পোস্ট এটা সাপ্লাইয়ের এই বাকি এই যে বাম পাশে তো লেখাই আছে ইই, আবার আবার এখানে দেখো ওয়েবসাইটও দেওয়া আছে e.co.uk। ওকে, এইখানে মান্থলি প্ল্যান যেটা আপনারা পোস্টপেইড সিম ইউজ করেন কিনা জানি না, পোস্টপেইড যে সিমটা থাকে, পোস্টপেইড সিম কিন্তু আপনার একটা প্ল্যান, মান্থলি প্ল্যান অনুযায়ী কিন্তু আপনার কি হয়, এটা কিন্তু রানিং হয়। আমরা যেরকম প্রিপেইড সিম ইউজ করি, আমরা টাকা ওখানে রিচার্জ করি, কথাবার্তা বলি, 1 মাস মেয়াদ থাকে, 1 মাস পর মেয়াদ শেষ হয়ে যায়, আবার টাকা ভরি, কথা বলি। কিন্তু প্রিপেইড পোস্টপেইড যেটা, মানে আপনাকে একটা ব্যালেন্স দিয়ে দিবে, আপনি কথাবার্তা বলবেন, 1 মাস পরে আপনাকে কি করতে হবে, সেই ব্যালেন্সটা রিচার্জ করতে হবে, যেটা আপনি খরচ করবেন। এই প্রিপেডে কিন্তু বিভিন্ন প্ল্যান থাকে। প্ল্যান বলতে আপনি যদি 599 টাকার প্ল্যানটা বা প্যাকেজটা নেন, তাহলে আপনি মানে 50 পয়সাতে কথা বলতে পারবেন। আপনি যদি 899 টাকার প্যাকেজটা বা মান্থলি প্ল্যানটা নেন, তাহলে আপনি 40 পয়সা মিনিট কথা বলতে পারবেন। এরকম কিন্তু বিভিন্ন প্ল্যান থাকে এই আপনার পোস্ট পেইডে। এই ই লিমিটেডটা হলো আপনার টেলিফোন বা আপনার ফোন রিলেটেড একটা কোম্পানি। এটা হলো আপনার টেলিফোনের যে আপনার মান্থলি যে, সরি, আপনার যে প্ল্যানটা থাকে, টেলিফোন বলতে আপনার ফোনের যে সিমের যে প্ল্যানটা থাকে, এইটা হলো সেই জিনিসটা। যখন আপনি কোন আপনি যখন ডেসক্রিপশন দেখে বুঝতে পারবেন না, তখন আপনি সেই সাপ্লায়ার নেমটা লিখে সার্চ করবেন যে আমার এই সাপ্লায়ারটা কি, মানে কি ধরনের সাপ্লায়ার। আপনি কিন্তু সাপ্লায়ার কি ধরনের সেটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে আপনার এটা কোন ধরনের অ্যাকাউন্টে যাবে। এটা যাবে হলো আপনার টেলিফোন ইন্টারনেট ওটাতে যাবে। এটা এটা ধরেন আপনি যে ব্যাখ্যাটা দিলেন, আপনি হয়তো এই সাপ্লাইয়ের নাম দিয়ে সার্চ দিয়ে তার আইটেম গুলো এইটা হয়তো ধারণা করছেন। আমার কথা হচ্ছে এই যে মানে আমার ক্লায়েন্টের সাথে কি কথা বলা যায় আসলে এভাবে, যেটা কি বা কিছু নাকি নিজে থেকে বের করে ধরেন আমি টেলিফোন বিল দিয়ে দিলাম, আপনাদের যে রুলসটা আমি শিখাইছি সেইটা আগে ফলো করতে হবে, সেটা ফলো করতে হবে এবং অ্যাকাউন্টিং নলেজটা মাথায় ভালো রাখতে হবে, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা বের করতে পারবেন। তারপরেও যদি না পারেন কিন্তু আপনাকে তো বিল এন্ট্রি করতে হবে। আপনাদের দেখেন এই একটা সাসপেন্স নামে একটা অ্যাকাউন্ট আছে, এক্সপেন্স অ্যাকাউন্ট। আপনাদের জেরোতে সাসপেন্স নামে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, যে বিলের আপনি অ্যাকাউন্টটা কোনোভাবেই খুঁজে বের করতে পারবেন না, ওই বিলের অ্যাকাউন্টটা আপনি আপাতত সাসপেন্স অ্যাকাউন্ট ইউজ করে বিলটা ক্রিয়েট করেন। দেন আপনার যখন সব বিল ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি সেই সাসপেন্স অ্যাকাউন্টে গিয়ে সেই বিলগুলো আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্টকে দিয়ে বলবেন যে এগুলো তোমার মানে বিলগুলোর মানে খরচগুলো কি কি, মানে কি ধরনের খরচ আমাকে একটু লিখে দাও বা আমাকে একটু বলে দাও। তখন সে আপনাকে জিনিসটা বলে দিবে। এখানে আরেকটা কাজ করি এটা আসলে আপনারা যখন প্র্যাকটিস করবেন বা আপনারা যখন কাজ করবেন, আস্তে আস্তে কিন্তু আপনাদের আরো নলেজটা বাড়বে। আমি আপনাদের কিন্তু সবকিছু একদম মানে বলি নাই এই কারণে, কারণ আপনারা সবকিছু একবারে মাথায় নিতে পারবেন না। এখানে আমরা আরেকটা কাজ করি, কি কাজ করি, যখন আমরা কোনো বিলের কোনোভাবেই কোনো অ্যাকাউন্ট বের করতে পারি না, তখন আমরা দেখি যে সাপ্লায়ারের বিলটা, এই সাপ্লায়ারের প্রিভিয়াস কোনো বিল অলরেডি আপনার জেরোতে ক্রিয়েট করা আছে কিনা। কারণ ক্লায়েন্ট তো আর ধরেন এখনই কাজ করবে না, সে তো হয়তো 3-4 বছর আগে থেকেই কি করে, অ্যাকাউন্ট মেনটেন করে বা তার বিজনেসটা। তখন আমরা করি কি, ওই সাপ্লায়ারটা তার জেরোতে সার্চ করে সেই সাপ্লায়ারের ভিতর যে বিলগুলো, প্রিভিয়াস যে বিলগুলো ছিল, মানে প্রিভিয়াস যে বিলগুলো ক্রিয়েট করা আছে, সেই বিলগুলো আমরা চেক করি, যে দেখি
বেশিরভাগ বিলগুলো কোন অ্যাকাউন্ট ইউজ করেছে, তখন কিন্তু আমাদের কাছে একটা আইডিয়া হয়ে যায়, বা আমরা কিন্তু জিনিসটা বের করতে পারি যে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রিভিয়াস যতগুলো বিল ছিল এই সাপ্লায়ারে সবগুলো এই অ্যাকাউন্ট ইউজ করেছে, তাহলে আমার এখন যে বিলটা আছে এই বিলটাও তাহলে এই অ্যাকাউন্টে আমি ইউজ করে দিই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভুল নাই, কারণ আপনি দেখলেন যে প্রিভিয়াস কাজগুলো যেভাবে করেছে আপনি সেভাবে করে দিলেন, আপনার কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমরা কিন্তু এভাবেই করি। আমরা কিন্তু ক্লায়েন্টের কাছে কিন্তু যত চেষ্টা করি না যাওয়া, কারণ ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে আর ক্লায়েন্ট হাওয়া হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, সে কিন্তু আপনার খোঁজও নিবে না, কিচ্ছু করবে না। তো তারা তখন কি করতে, এই কারণে আমরা চেষ্টা করি যাতে ক্লায়েন্টের কাছ থেকে কাজগুলো বুঝে নেওয়ার পরে আর ক্লায়েন্টকে বিরক্ত না করা, একদম কাজ শেষ করে ক্লায়েন্টকে নক দেওয়ার। এই কারণে আমরা মনে করেন যত দিক দিয়ে যাওয়া যায় আমরা জিনিসটা করি। এখন আপনাদের আমি সবকিছু একবারে বলি নাই এই কারণে, কারণ আপনাদের যখন সবকিছু আমি একদম ভেঙে চুরে বলে দিব আপনারা সবকিছু একসাথে লোড নিতে পারবেন না। কিন্তু তারপরেও আপনার অনেক ব্যাচে অনেকের অনেক কথা যেটা আসলে মানার মতো না, এই আর কি। ওকে, আসসালামু আলাইকুম। তারপরে এখানে আপনার সাইফুল ইসলাম, হ্যাঁ আপনার কি কোশ্চিন বলেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা বিলের ভিতর থেকে কিছু কিছু বিলের যে ইমেজের বিলগুলো আছে এগুলোতে আপনার মানে কোনো ডিটেইলস কিছুই নেই, সাপ্লাই নেম ডেট বা কিছু কিছু ক্ষেত্রে অ্যামাউন্ট মানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যদি এরকম হয়, যদি বিল এন্ট্রি করতে গিয়ে সাপ্লায়ার নেম মানে একদমই না পান, তখন আননোন সাপ্লায়ার এই নাম দিয়ে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন। ওই কন্ট্যাক্টে আপনার যে বিলগুলোর কোনো সাপ্লায়ার নেম পাবেন না ওই কন্ট্যাক্টে সেই বিলগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আমি বলি আপনাদের এখানে কেন দিতে বলি, কারণ আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন আপনাকে কিন্তু ক্লায়েন্ট সময় বেঁধে দিবে যে তোমাকে 3 দিনের মধ্যে করতে হবে, 7 দিনের মধ্যে করতে হবে। এখন একটা বিলের সাপ্লায়ার নেম নাই, আপনি ওই বিলটার জন্য তো আর বসে থাকতে পারবেন না, আপনাকে তো কাজ আগায় নিতে হবে। সো যাতে আপনার বসে না থাকতে হয় এই কারণে আমরা আপনার বিল, যদি কোনো বিলের সাপ্লায়ার নেম না থাকে তখন আননোন সাপ্লায়ার নাম দিয়ে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করি, সেই অ্যাকাউন্টে দিয়ে দিই। যদি কোনো বিলের একদমই কোনো অ্যাকাউন্ট খুঁজে না পান তখন সেই সাসপেন্স অ্যাকাউন্টে দিয়ে বিলটা এন্ট্রি করতে বলি। আর যদি কোনো ডেট না পান তখন আমরা বলি যে আপনাকে ক্লায়েন্ট যে কয় মাসের কাজ দিয়েছে, যেরকম আপনাদের কিন্তু এখানে কাজ দেওয়া হয়েছে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত 6 মাসের। সো ক্লায়েন্ট যখন আপনাকে 6 মাস, 1 মাস, 3 মাস যে কয় মাসেরই কাজ দিক না কেন আপনাকে তো বিল সেই কয় মাসেরই দিয়েছে। এখন সেই বিলে হয়তো ডেট আপনি খুঁজে পাচ্ছেন না বা ডেটটা হয়তো মিসিং আছে, আপনি যে কয় মাসের কাজ করতেছেন সেই কয় মাসের মধ্যে যে কোনো একটা ডেট আপনি দিয়ে সেই বিলটা এন্ট্রি করেন। বুঝতে পারছেন, কারণ আপনাকে কিন্তু বিল অবশ্যই এন্ট্রি করতে হবে। এখানে ডেট নাই বলে আপনি বিল এন্ট্রি করবেন না তা কিন্তু হবে না, বিল আপনার সাপ্লায়ার নেম নাই বলে বিল এন্ট্রি করবেন না তা কিন্তু হবে না, অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছেন না বলে বিল এন্ট্রি করবেন তা কিন্তু হবে না। আপনাকে সব বিলই এন্ট্রি করতে হবে। যখন মানে আমি বলে দিলাম যে এই সকল জিনিস না পাইলে এর অল্টারনেটিভ ওয়েতে কাজ করতে হবে। যখন আপনার সব কাজ কমপ্লিট, এখন ওই যে সাপ্লায়ার নেম নাই সেইগুলো বাকি আছে, মানে আপনার একদম অ্যাপ্রোপ্রিয়েট কাজ 100% কাজটা করার, সাপ্লায়ার নেম নাই সেটা বাকি আছে, আপনি হয়তো কিছু দিয়েছেন সাসপেন্সে মানে অ্যাকাউন্ট আপনি খুঁজে পাচ্ছেন না বা বুঝতে পারতেছেন না, তারপরে আপনি বিভিন্ন অন্য রেট দিয়েছেন, এই সকল বিলগুলো তখন আপনি একবারে ক্লায়েন্টকে দিয়ে বলবেন যে তোমার এই বিলগুলোর সাপ্লায়ার নেম কি হবে আমাকে বলো, এই বিলগুলোর অ্যাকাউন্ট কি হবে আমাকে বলে দাও, আর এই বিলগুলোর ডেট কি হবে আমাকে বলে দাও। তখন ক্লায়েন্ট সেটা সময় বের করে ক্লায়েন্ট আপনাকে জিনিসটা বলে দিবে, আপনাকে তখন সেই অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আপনার একটা জিনিস নাই বলে আপনি যে একদম কাজ স্টপ দিয়ে বসে থাকবেন তা কিন্তু হবে না, কারণ ক্লায়েন্টটা কিন্তু খুবই ভালো আবার খুবই খারাপ। তো যাতে আপনার কাজ বন্ধ না হয় এই কারণে কিন্তু আমরা অল্টারনেটিভ ওয়েতে কাজগুলো করি। দেন যখন আমার সব কাজ হয়ে যায় তখন আমরা সেই সমস্যাগুলো ক্লায়েন্টকে কি করি
ক্লায়েন্টকে বলি, ক্লায়েন্ট তখন সেগুলো সলভ দেয়, সেই সলভগুলো ঠিক করে ক্লায়েন্টকে আমরা কাজগুলো হ্যান্ড ওভার করে দিই। বুঝতে পারছেন? ওকে, হোসেন আরাফাত ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হচ্ছে যে আপনি যেরকম দেখিয়েছিলেন আমরা যে এক্সেল এ ব্যাংক স্টেটমেন্ট এন্ট্রি করতে পারি কন্টিনিউয়েন্টেড ফরম্যাটের মাধ্যমে। তো বিল কিংবা ইনভয়েস গুলি কি আমাদের এরকম এক্সেল এ এন্ট্রি করে আপলোড দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা একটু জানাতে পারছেন? আপনার ইন বিল সিস্টেম আছে, কিন্তু সিস্টেম থাকলেও আরো কি জিনিস, আপনার সবকিছুরই কিন্তু সিস্টেম থাকে। সিস্টেম বলতে মানে আপনার 2 নাম্বারের সিস্টেমও আছে, 1 নাম্বার সিস্টেমও আছে। এখন আপনাদেরকে আমি শুধু ব্যাংক স্টেটমেন্টটা যেহেতু এক্সেল ফাইল বা সিএসভি ফাইল আপলোড করতে হয়, আদারওয়াইজ কোনো পসিবল নাই। মানে সিএসভি ফাইল আপলোড না করা এবং না করা ছাড়া আর আপনার কি করে আপনার মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা, এই দুইটা ওয়ে ছাড়া কিন্তু ব্যাংকের যে ট্রানজাকশন সেগুলো কিন্তু আপনার জেরোতে মানে নিয়ে আসার কোনো ওয়ে নাই। কিন্তু বিল বা ইনভয়েস এইগুলোতেও কিন্তু সিএসভি ফাইলে আপলোড করার ওয়ে আছে। তবে আপনি যখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে বিল কোনো সময় এক্সেল ফাইলে দিতে পারবে না। আপনাকে অলওয়েজ বিলগুলো পিডিএফ ফাইল আকারে বা ছবি আকারে দিবে। এখন একটা এক্সেল ফাইল কিন্তু ফরম্যাট একটা নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু আপলোড হয়, এবং সেই ফরম্যাটটা হলো সাপ্লায়ার নেম থাকবে, সাপ্লায়ারের অ্যাড্রেস থাকবে, তারপরে আপনার বিল নাম্বার ওখানে থাকবে, তারপরে ডিউ ডেট থাকবে, বিল ডেট থাকবে ফরম্যাটে, আপনার অ্যামাউন্ট থাকবে, তারপরে কোন অ্যাকাউন্টে যাবে সেই অ্যাকাউন্ট ওখানে দিতে হবে, ট্যাক্স কত পার্সেন্ট বা ভ্যাট সেটা ওখানে দিতে হবে। এখন আপনার একটা বিল পিডিএফ ফাইল আকারে দিয়েছে, সেই পিডিএফ ফাইল থেকে আপনাকে কি করতে হচ্ছে, আপনি যদি এক্সেল ফাইল করতে চান সেই পিডিএফ থেকে সকল ইনফরমেশন কপি করে বা টাইপ করে আপনাকে আগে এক্সেলে করতে হচ্ছে, এক্সেলকে কনভার্ট করে সিএসভি তে করতে হচ্ছে, দেন সিএসভি আপলোড করার কারণে আপনার বিলটা এন্ট্রি হচ্ছে। তাহলে আপনি যখন একটা বিল এভাবে করতে যাবেন, আপনার একটা বিলের পিছনে মিনিমাম 10 মিনিট সময় লাগবে, মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় লাগবে যদি আপনি এক্সেলে বা এইভাবে করতে যান। আর ওই একই জিনিস আমি যেভাবে দেখাইছি আপনাদের, আপনি যদি এইভাবে করতে যান তাহলে কি হবে, তাহলে আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হবে দেখেন, আপনি প্রথমে কি করছেন, ডেটটা কপি করছেন বা ডেটটা আপনি দেখে এক্সেল ফাইলে লিখেছেন। আপনি এক্সেল ফাইলে না লিখে আপনি ডাইরেক্ট জেরোতে লেখেন বা জেরোতে বিল অপশন সেখানে আপনি লিখেন। তারপরে আপনি কি করছেন, অ্যামাউন্ট আপনি কি করছেন, পিডিএফ ফাইল থেকে কপি করে এক্সেলে পেস্ট করেছেন। আপনি সেই জিনিসটা এই বিল মানে জেরোতে যে বিল অপশন থাকে সেখানে করেন। তাহলে আপনি একটা এক্সেল ফাইল যখন ক্রিয়েট করবেন, এক্সেল ফাইল ক্রিয়েট করতে আপনার যখন 100টা বিল আপনি কি করলেন 1 ঘন্টাতে করলেন, ওই 100টা বিল আপনি যখন এন্ট্রি করবেন আমি যেভাবে দেখাইছি আপনার 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি একটা ওএলএক্স এর একটা কাজ দেখলাম কিছুদিন আগে, এটা হচ্ছে ওদের হচ্ছে দৈনিক 1200 করে বিল পোস্টিং দিতে হবে। তো ওরা এখানে যেটা রিকোয়ারমেন্ট দিয়েছে যে এক্সেল নলেজ প্রিফারেবল, সেজন্য অবশ্য আমার জানা দরকার ছিল যে আসলে এক্সেল নলেজটা কেন চাইছে, এটা কি ওরা এক্সেল এ এন্ট্রি করে আপলোড দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা, 1200 বিল যেহেতু মিনিমাম ডেইলি করতে হবে, পোস্টিং দিতে হবে। আপনার এক্সেলে, হ্যাঁ আমি তো বললাম আপনি এক্সেলে করতে পারবেন, কিন্তু আপনার সময় লাগবে। আপনি চেষ্টা করেন, আপনাদের যে বিলটা আমি দিয়েছি আপনি এক্সেলে একবার করে আপনি দেখেন আপনার একটা বিলে কয় মিনিট, আপনি স্টপ ওয়াচ চালু করে দিয়ে দেখেন কয় মিনিট সময় লাগে। আর ওই সেম বিল আমি যেভাবে দেখাইছি আপনি সেভাবে করেন, যে দেখেন আপনার কয় মিনিট সময় লাগে। তবে হ্যাঁ, 1200 বিল যখন আপনাকে বলেছে বা এরকম আমি বলছি 1200 বিল ডেইলি, যদি আপনাকে সেই ক্লায়েন্ট বিলটা যদি এক্সেলে ফরম্যাট করে দেয়
এক্সেলে যদি আপনাকে ফরম্যাট করে দেয় তাহলে আপনার জন্য ইজি হবে, কিন্তু সে 1200 বিল যদি আপনাকে পিডিএফ ফাইল দেয়, ওই পিডিএফ ফাইল যদি আপনাকে এক্সেলে কনভার্ট করে দেন, আপলোড করতে বলে, আপনার সারা দিন, পুরো একটা দিন আপনার চলে যাবে, পুরো দিন। আমার আসলে জানার প্রশ্ন হচ্ছে মানে যদি আপলোড করতে হয় সেক্ষেত্রে কিভাবে করবে এটা যদি একটু দেখে দিতেন আর কি। যদি আপলোড করতে হয় তাহলে দেখেন এই যে আপনার বিজনেস থেকে এই যে সেলস ওভারভিউতে গেলে আপনারা দেখতে পাবেন, মানে আপনারা ইনভয়েস এখানে আপলোড করতে পারবেন সেলস ওভারভিউতে গেলে, আর পারচেস ওভারভিউ এইখানে গেলে আপনারা বিল আপলোড করতে পারবেন। দেখেন পারচেস ওভারভিউতে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ইম্পোর্ট এই অপশনে ক্লিক করবেন। দেওয়ার পর দেখেন এখানে আপনার একটা ফরম্যাট এখানে আসবে, ডাউনলোড টেমপ্লেট, এটা ডাউনলোড করবেন। আমি এটা ওপেন করি, এই যে একটা ফরম্যাট দেখেন, এই ফরম্যাটটা করতে হবে। আপনাকে এখানে কন্ট্যাক্ট নেম দিতে হবে, মানে আপনার সাপ্লায়ার নেম এখানে লিখতে হবে, ইমেল অ্যাড্রেস বা এগুলো যদি আপনি নাও দেন সমস্যা নাই, আপনি যদি এগুলো নাও দেন তারপরে সমস্যা নাই। এখানে আপনাকে বিল নাম্বার দিতে হবে। এগুলো কই থেকে দিবেন, আপনাকে যে পিডিএফ ফাইল সেখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করতে হবে। তাহলে ওই কপি পেস্ট করার কাজটাই আপনি জেরোতে করেন, কপি পেস্ট করার যে কাজ সেই কাজটাই আপনি এখানে করেন। ওকে, সো এইখানে আপনি ইনভয়েস মানে আপনার বিল ডেট দিতে হবে, ডিউ ডেট দিতে হবে, টোটাল অ্যামাউন্ট দিতে হবে, তারপর এখানে ডেসক্রিপশন লিখতে হবে, কোয়ান্টিটি দিতে হবে, প্রাইস দিতে হবে, কোন অ্যাকাউন্টে যাবে সেটা এখানে দিতে হবে, ট্যাক্স কি ধরনের হবে 20% না 0% সেটা দিতে হবে, এখানে ট্যাক্স অ্যামাউন্ট এখানে দিতে হবে, এইগুলো না দিলেও হবে। এইগুলো আপনাকে কি করতে হবে, প্রতিটা বিলের পিডিএফ ফাইল থেকে এখানে কপি করে এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পরে এইটা আপনি কি করবেন, আপলোড করবেন। আপলোড কিভাবে করবেন, এই যে পারচেস ওভারভিউতে যাবেন, এই যে ইম্পোর্ট এখানে ক্লিক করবেন, সেই যে ফাইলটা আপনি রেডি করছেন সেই ফাইলটা এখানে এই যে সিলেক্ট ফাইল এখানে দিবেন, এখানে আপনি সেট করে দিবেন। দেওয়ার পরে এখানে যে আপনি দেখেন উড ইউ লাইক টু আপডেট কন্ট্যাক্ট অ্যাজ ডিটেলস, আপনি যদি জান ইয়েস তাহলে কি হবে, আপনার যে কন্ট্যাক্টটা জেরোতে ক্রিয়েট করা নাই সেটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন সেই অ্যামাউন্টটা কি ট্যাক্স এক্সক্লুসিভ বা ইনক্লুসিভ সেটা এখানে দিতে হবে, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার কি হবে, বিলগুলো আপলোড হবে। এখন বিল তো অনেকগুলো দেয়, আপনাকে তো বিল কোনো সময় ক্লায়েন্ট আপনাকে পিডিএফ ফাইল আকারে বিল দিবে না, দিতেও পারবে না। সো আপনাকে কি করতে হচ্ছে, পিডিএফ ফাইল থেকে কপি পেস্ট করে এখানে বসাতে হচ্ছে, তারপরে এটা আপলোড করতে হচ্ছে। তাহলে এত কিছু না করে আপনি ডাইরেক্ট পিডিএফ ফাইল থেকে কপি করেন, এইখানে পিডিএফ ফাইল থেকে আপনি এখানে কপি পেস্ট করে দেন, তাহলে তো আপনার জন্য আরো ইজি হবে। এটা গেল বিল। ইনভয়েসেরও সেম ফরম্যাট, ইনভয়েসের ক্ষেত্রেও সেম ফরম্যাট, তবে হ্যাঁ ইনভয়েসটা আপনি করতে পারেন, ইনভয়েসটা করলে আপনার সহজ হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু বেশিরভাগ ইনভয়েস ফরম্যাট কিন্তু এক্সেল ফাইলে আপনাকে দিবে। সো যেহেতু ক্লায়েন্ট আপনাকে ইনভয়েস এক্সেল ফাইল আকারে দিবে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু কাজটা তখন সুবিধা হবে, সেক্ষেত্রে তখন আপনার কিন্তু কাজটা একটু সময়টা হলো বাঁচবে ইনভয়েসের ক্ষেত্রে, যদি আপনাকে এক্সেল ফাইল দেয়, যেমন আপনাদের এক্সেল ফাইল দেওয়া হয়েছে সেরকম যদি আপনাদের এক্সেল ফাইল দেয় তাহলে আপনাদের সময়টা এখানে বাঁচবে ইনভয়েসের ক্ষেত্রে। কিন্তু বিলের ক্ষেত্রে আপনি এগুলো করতে যায়েন না। আমার কথা শোনেন, কান দিয়ে একটু শোনেন, আমি খারাপ কোনো কথা বলতেছি না, আপনাদের কষ্ট হবে এমন কোনো কথা বলতেছি না। ওকে, সারোয়ার হোসেন ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। ওয়ালাইকুম আসসালাম। হোসেন আরাফাত ভাইয়ের কথাটা মানে আমার কতটা কি এইভাবে
আপনি যখন মানে এর আগের বার আমি বিলগুলো এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে আপনার আপনি যেভাবে বলছেন সেভাবে। তো পরের বার আমার একটু সমস্যা ছিল। তো যে কোনো একটা ক্লাসে আমি শুনছিলাম আপনি হাফ ডাকের কথা বলছিলেন। তা আমি এই অপশনটাতে যাই, অপশনটাতে গিয়ে এই ফাইলগুলো আপলোড করি, এর মধ্যে 105টা এন্ট্রি দিছি আমি। হুম, এখন দেখা যাচ্ছে যে বিলগুলো না আমি সবগুলা ওয়েটিং ফর পেমেন্ট দিয়ে দিয়েছি। হুম। হ্যালো, শুনতে পাচ্ছেন হ্যাঁ, শুনতে ভাইয়া? পাচ্ছি, বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, এবার ওয়েটিং ফর পেমেন্ট দিছি ব্যাংক রিকনসিলিয়েশন করার সময়। আচ্ছা, ট্রানজাকশনে কিন্তু আমার কোনো ট্রানজাকশন লেখা যাচ্ছে না, যেহেতু আমি পেমেন্ট করিনি। এখন ওই অ্যাওয়েটিং পেমেন্টের এখানে যখন পেমেন্ট করতে যাচ্ছি তো ওইখানে একটু ঝামেলা দেখা যাচ্ছে। ঝামেলা বলতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে। হ্যাঁ, আপনার আমি তো বলি আপনার বিল যেগুলো এন্ট্রি করছেন সব বিল তো আর পেমেন্ট হবে না। আপনি তো আর সব বিল তো পেমেন্ট করেনও নাই, সব বিল পেমেন্ট হবেও না। যে বিলগুলো পেমেন্ট হয়েছে সেগুলো কিন্তু আপনার ম্যাচিং হবে। আর আমি আপনাদের কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশনে বিভিন্ন স্টেপ কিন্তু বলেছিলাম যে কত ধরনের সিনারি হতে পারে। সো সেইভাবে কিন্তু আপনার বাদবাকিগুলো ম্যাচিং করতে হবে। যখন আপনার ব্যাংক রিকনসিলিয়েশন কমপ্লিট হয়ে যাবে, তারপরও আপনি দেখলেন যে আপনার অনেকগুলো বিল এখনো পেমেন্ট হয় নাই, তার মানে সেই বিলগুলো আপনার এখনো কি পেমেন্ট আপনি করেন নাই। সো সব বিল যে পেমেন্ট হবে তা কিন্তু না। এখন আমি আপনাকে সহজ করে বলি, আপনাকে ক্লায়েন্ট কাজ দিয়েছে জুন মাস পর্যন্ত। এখন মানে জুন মাসের 30 তারিখ পর্যন্ত আপনাকে কাজ দিয়েছে। আপনি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করছে জুন মাসের 30 তারিখ পর্যন্ত। জুন মাসের 30 তারিখে আপনি একটা বিল মানে একটা সাপ্লায়ারের কাছ থেকে কোনো কিছু কিনেছেন এবং আপনি বিল পেয়েছেন। আপনি পেমেন্ট করছেন কয় তারিখে? পরবর্তী মাসের 1 তারিখে পেমেন্ট করেছেন। এখন ক্লায়েন্ট তো আপনাকে কাজ দিয়েছে জুন মাসের 30 তারিখে, 30 তারিখ পর্যন্ত। আপনাকে ব্যাংক যে স্টেটমেন্ট সেটাও দিয়েছে জুন মাসের 30 তারিখ পর্যন্ত। তাহলে এখন আপনি বলেন, আপনি যে 30 তারিখের যে একটা বিল ক্রিয়েট করেছেন, জুন মাসের 30 তারিখে যে বিলটা আপনি ক্রিয়েট করেছেন, সেই বিলটা কি তাহলে আপনার পেমেন্ট হবে ওই 30 জুনের মধ্যে আপনি যখন রিকনসিলিয়েশন করবেন? অবশ্যই কিন্তু হবে না। কেন হবে না? কারণ আপনি তো পেমেন্ট করেছেন পরবর্তী মাসে 1 তারিখে, কিন্তু পরবর্তী মাসের 1 তারিখে স্টেটমেন্টটা আপনাকে দেয় নাই বা আপনার তো ওখানে কাজ করতে বলে নাই। তাহলে এইখানে যদি এটা হয়, তাহলে এমনও হতে পারে যে আপনার বিল 3 মাস 4 মাস পরে পেমেন্ট করেছে, এমনও হতে পারে। এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক যে আজকে আপনি আপনাকে বিল দিয়েছে বা আপনি পারচেস করেছেন, আপনি সেই বিলটার পেমেন্ট করেছেন 3-4 মাস পরে। 3-4 মাস পরে করার কারণে আপনার কি হয়ে গেছে, আপনাকে যে কয় মাসের কাজ দিয়েছে তার বাহিরে চলে গেছে। এই কারণে কিন্তু আপনার ওই বিলটা পেমেন্টও হবে না, ওটা ডিউ থেকে যাবে। যখন আপনার ওই 3-4 মাস পরে, হতে পারে সেটা আগস্ট মাস, সেপ্টেম্বর মাস পেমেন্ট করেছেন, তখন কিন্তু আপনার কি হবে, ওই বিলটা তখন এই মাসে গিয়ে রিকনসাইল করতে গেলে তখন কিন্তু পেমেন্ট হবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার ছিল ভাইয়া, সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের সময় একটা অপশন আছে যে ক্যাশ কোডিং, এটা কি ভাই বলছিলেন? ক্যাশ কোডিংটা ক্যাশ আসলে কোডিং, কিসের জন্য লাগে? আমি দেখাই দিছিলাম, আপনি ও, হয়তো ক্লাসে ছিলেন। ক্যাশ কোডিংটা এটা হলো মানে যে সকল ক্লায়েন্ট বা যে সকল কোম্পানি কোনো বিল, কোনো ইনভয়েস এন্ট্রি করে না, তার ধরেন সে শুধুমাত্র তার ব্যাংকে যে টাকা এক্সপেন্স হয় সেগুলো এক্সপেন্স হিসেবে এন্ট্রি করে, যেগুলো রিসিভ হয় সেগুলো রিসিভ মানি হিসেবে এন্ট্রি করে, কোনো বিলের সাথে ম্যাচ করে না, কোনো ইনভয়েসের সাথে ম্যাচিং করে না, সেই সকল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি রিকনসিলিয়েশন করতে গেলে তখন আপনি ক্যাশ কোডিং অপশনটা ইউজ করে রিকনসাইল করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে। আর আরেকটা ভাই, যে হাফ ডাকটা কি ভাই, মানে এটা কি ব্যবহার করা যাবে, মানে মোটামুটি ভালো এটা হাফ ডাক? হাফ ডগটা আপনি চেষ্টা করে দেখেন ব্যবহার করা যায়, তবে হাফ ডগটা আমি আপনাদের কেন দেখাই নাই, কারণ হাফ ডগটা কিন্তু আসলে সব ক্লায়েন্ট ইউজ করে না। কেন করে না? হাফ ডগটা থার্ড পার্টি একটা সফটওয়্যার, এটা কিন্তু আলাদা করে পারচেস করতে হয়, আলাদা করে পারচেস করতে হয়।
এই পারচেস করার কারণে আলাদা করে প্রতি মাসে পেমেন্ট করতে হয় ওই হাফ ডকের জন্য। এই পারচেস করার কারণে ক্লায়েন্টরা হাফ ডকটা পারচেস করে না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার হাফ ডকটা যদি আপনি ওখানে কাজ করতে পারেন হাফ ডকে, আপনি করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু হামডকে ভাই একটা বিল এন্ট্রি করার সময় দেখছি যে উবারে হচ্ছে বিল আসছে আপনার 25 টাকা, কিন্তু ভিসা কার্ড থেকে 19 টাকা কেটে নিছে, আর 6 টাকা যে ক্রেডিট সে কিন্তু সেটা রেকগনাইজ করেনি, মানে 19 টাকাই দিচ্ছে, কিন্তু টোটাল বিল ছিল 25 টাকা। টোটাল বিলটা আপনার ওখানে সে হয়তো অ্যামাউন্ট নিতে ভুল করেছে। আপনার টোটাল বিলের অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা নিয়ে বিল তৈরি হবে। আপনার আমি আরেকটা বলি, হাফ ডক কিন্তু একটা থার্ড পার্টি সফটওয়্যার এবং এটা একটা এআই সিস্টেম। সে আপনার কিন্তু ভুলভাল নেয়। হাফ ডক যেরকম ভুলভাল নেয়, আপনার কিন্তু ওই কুইক বুকসের মধ্যে ইনবিল্ড অপশন আছে হাফ ডকের মতো, এরা কিন্তু অনেক কিছু ভুলভাল নেয়। সো আপনাকে ঠিক করে কিন্তু এন্ট্রি করতে হবে, আপনাকে সেখানে ঠিক করে এন্ট্রি করতে হবে। ওখানে যেটা নিবে সেটাই যে রাইট তা কিন্তু না, বুঝতে পারছেন? ওকে, করিম ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। করিম ভাই আপনার কি কোশ্চেন আছে একটু বলেন। কাজ করতে প্রবলেম গুলো বললাম, এগুলো তো আপনি সলভ করে দিবেন। হ্যাঁ। এখন সবকিছু তো মনে করেন আমাদের এটা তো আসলে অনেক বড় একটা ক্ষেত্র। তখন আমরা যখন ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করতে যাব তখনও কিন্তু কোনো সমস্যা আসবে আমাদের সামনে। তখন আমরা তখন কি আপনার কাছে দিয়ে কোনো হেল্প পাবো, নাকি আমরা কিভাবে এটাকে তখন করতে পারি? গ্রুপটা আছে, প্রথম তো আমাদের একটা লাগবে। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপটা তো থাকবেই, এই গ্রুপ তো আচ্ছা আচ্ছা এই আপনি এখানে আপনি কোনো সমস্যা হলে আপনি এখানেই ইয়ে করতে পারবেন, মেসেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই আমার প্রশ্ন ছিল। ওকে, রাকিব রাব্বি আপনার কি কোশ্চেন আছে বলেন। রাকিব রাব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমি হচ্ছে ওই মোটামুটি আসলে মানে যে বিলিং গুলো ছিল তো ওগুলো সব আসলে এন্ট্রি দিয়েছি, হয়তো হয়তো দুই একটা হয়তো ভুল হলে হতে পারে আর কি। এছাড়া মানে যে বাকি যে কাজগুলো আর কি ম্যানুয়াল জার্নাল যে ওগুলো দিয়েছি, ট্রান্সফার যে কাজটা করেছি, তো মোটামুটি আসলে রিকনসিলটা আসলে করার চেষ্টা করেছি। তো সবকিছু আসলে করার পরেও তো আসলে অনেকগুলো আসলে রিকনসিল বাকি আছে, অনেকগুলো ট্রানজেকশন আসলে রিকনসিল করতে পারিনি। এর মধ্যে ম্যাক্সিমাম একটু কার্ডের পেমেন্ট বা এরকম আসলে আছে। আসলে আমি কিভাবে আসলে এটা আসলে মানে কন্ট্রোল করবো? আপনার রিকনসিলিয়েশন ব্যাংকে কার্ডে পেমেন্ট হয়েছে সেটাই একরকম। আপনার যখন ব্যাংকে যখন পেমেন্ট হয়েছে আপনি সেই জিনিসটা রিকনসাইল করবেন। জি জি, আপনি সেটা আমি কি মানে আমার স্ক্রিনটা শেয়ার করবো, মানে আমার কোনগুলো বাকি আছে তো দেখলে বুঝতে পারবেন আসলে মোটামুটি শেয়ার করেন, অনেকগুলো করে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন দেখি। শেয়ার, জি শেয়ার করছি। এই যে আমার হচ্ছে এই যে লয়েড বিজনেস অ্যাকাউন্টে এই ট্রানজেকশন গুলো বাকি আছে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আবার শেয়ার করেন, আমারটা শেয়ার হয়ে আসছিল তো আপনি আবার শেয়ার করেন। আচ্ছা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি যদি মানে এখান থেকে যদি দেই তাহলে হয়তো আপনার একটু সুবিধা হবে। সব একসাথে দেখা যায় তো। এগুলো আমার বাকি আছে, এগুলো আমি এখনো রিকনসিল করতে পারিনি। এই ট্রানজেকশনগুলো বাকি আছে। এখানে যে AMZ এগুলো হলো অ্যামাজনের, আচ্ছা এগুলো অ্যামাজনের। ALM স্টুডিও, হ্যাঁ অ্যামাজন প্রাইম মেম্বার, এটা সাবস্ক্রিপশন, এগুলা অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন। আচ্ছা এগুলো ফার্স্ট যেগুলো এলএম স্টুডিও এটা আপনার ইয়ে হবে, আপনার কি বলে
টাইট ব্যাংকের মধ্যে ট্রান্সফার হবে। আপনার সেভিংস অ্যাকাউন্ট লয়ার্স এর মধ্যে ট্রান্সফার যেরকম হয়েছে, জি, এইগুলো জি। আপনার টাইট ব্যাংকের মধ্যে ট্রান্সফার হবে। আচ্ছা, আচ্ছা। মানে টাইপ ব্যাংকের সাথে হচ্ছে আপনার এটা ট্রান্সফার হবে। হুম। মানে আমরা সেভিংস অ্যাকাউন্ট যখন কমপ্লিট করে ফেলছি, হ্যাঁ, এখন হলো আপনাদের দেখেন, বিজনেস অ্যাকাউন্ট আর হচ্ছে গিয়ে আপনাদের একটা কিচেন কমপ্লিট করব। কোম্পানির যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে একটা ওয়ার্ড ফাইল দেওয়া আছে হোমওয়ার্ক ফর কিচেন কোম্পানি নামে। ওই ওয়ার্ড ফাইলে কিন্তু অনেক সমস্যার সলভ কিন্তু ওখানে দেওয়া আছে, এবং ওটা কিন্তু আপনার ক্লায়েন্ট আচ্ছা, আমাদেরকে দিয়েছিল সমস্যাগুলো সলভ করে। এই আচ্ছা। অ্যামাজন এম যে এগুলো সব কিন্তু অ্যামাজন, বার্কলে জি, কার্ড, এগুলো যেগুলো এগুলো সব বা ব্যাংক এগুলো চার্জ, স্যার, এগুলো সব ব্যাংক চার্জ। আচ্ছা এগুলো সব ব্যাংক চার্জ দেবো। হ্যাঁ, বার্কলে এগুলো সব ব্যাংক চার্জ। এই যে কম্পোসফট এগুলো তো আপনার মেবি মনে বিল আসছিল, না থাকলে এটা আপনার সব। আচ্ছা তাহলে হয়তো বিল তাহলে মিসিং হয়েছে। ফিনটেক বুক কিপিং এগুলো, এটা আপনার বিল নাই, কিন্তু এটা আপনি এতে যাবে অডিট অ্যাকাউন্টিং বুক কিপিং, ওই অ্যাকাউন্টে যাবে। আপনার এখানে তো ইয়ে পড়লে অনেক অনেকটা বোঝা যায়। গুগল আয়ারল্যান্ড এটা আপনার কি বলে, এটা আপনার ইয়াতে যাবে, গুগলে দেখেন মনে হয় সাবস্ক্রিপশনে যাবে। এটা এটা আপনার ব্যাক আসছে কিছু টাকা আচ্ছা। যখন মানে পেপ্যালের একটা ইয়ে আছে, ট্রানজাকশন আছে। এটা হলো পেপালকে, মানে এটা আপনার ট্রান্সফার করেছিল, মানে এই যে ফর্ম না এটা ট্রান্সফার করেছিল, এটা আপনি সাসপেন্স অ্যাকাউন্টে দিয়ে দেন। এটা আসলে মানে পেপালের একটা ট্রান্সফার, আপনি এটা সাসপেন্স অ্যাকাউন্টে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে প্লানেট মার্বেল, এটা 1500 একটা অ্যামাউন্ট আছে। এগুলো কোনো বিল ছিল নাকি ভাই? না, এগুলো কোনো বিল ছিল না। আপনি প্ল্যানেট মার্বেল, এটা আপনি যত সময় এটা আপনার হয়তো এদের কাছ থেকে কোনো মার্বেল জাতীয় বা কোনো টাইল জাতীয় কোনো কিছু কিনেছিল, আপনি প্ল্যানেট মার্বেল গুগলে লিখে সার্চ করে দেখেন যে এটা কি ধরনের কোম্পানি, তাহলে আপনি বুঝতে পারবেন। তারপর পিএলএস সিস্টেম লিমিটেড, এগুলো এটা হলো আপনার ওই যে কম কি বলে একটা আছে না, কি যেন কম্পিউটারে একটা কি যেন একটা আছে অ্যাকাউন্ট নাম ইউজ করে। আচ্ছা, আচ্ছা। মানে সফটওয়্যারটা দিয়ে হ্যাঁ, সফটওয়্যার আর কি। সফটওয়্যার নাম একটা এখন আছে। তারপরে যে এগুলো সব ব্যাংকে যাবে। রিফান্ড যদি। রিটার্ন ডিডি, এগুলো আপনি সাসপেন্সে দিবেন। এইগুলোর আসলে আপনার কোনো ইয়া নাই, মানে এগুলোর কোনো এক্স্যাক্টলি। তবে হ্যাঁ, এই দেখেন রিটার্ন ডিডি যেটা হলো 71.86, দেখেন এই যে রিটার্ন ডিডি যেটা অ্যামাউন্ট, হ্যাঁ 71.86, এই টাকাটা কিন্তু আপনার দেখবেন যে এই 71.86 আর ইয়েল লিমিটেড এর অ্যামাউন্ট কিন্তু সেম। এটা হয়েছে কি, আপনার ইয়েল লিমিটেড মানে ওই ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে আপনার ভুল করে আপনার টাকা কেটে নিয়েছিল। দেখবেন যে ইয়েল লিমিটেড হলো এক্সপেন্স, আর ওই সেম অ্যামাউন্ট আচ্ছা, দেখবেন রিটার্ন ডিডি মানে আপনার ডাইরেক্ট ডেবিট, মানে আপনাকে টাকাটা রিটার্ন করে দিয়েছে ভুল করে টাকার কারণে, পরবর্তীতে আপনার টাকাটা রিটার্ন করে দিয়েছে। তো আপনি করবেন কি, ইয়েল লিমিটেড টাকাটা সাসপেন্সে দিবেন একবার, আর রিটার্ন ডিডির যে 71.86 এই টাকাটা আবার সাসপেন্সে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন? এইটা হলো জি, জি, বুঝতে মানে পারছি। ভুল করে আপনার কাছে টাকা কেটে নিয়েছিল, পরবর্তীতে আবার টাকা আপনাকে ফেরত দিয়েছে। এই যে স্ক্রু ফিক্সের, এগুলো আপনার যে এগুলো স্ক্রু ফিক্সের, যদি বিল না পান, যদি বিল না থাকে, তাহলে আপনার, আমি তো দেখাই দিচ্ছি যে আপনার কি করতে হবে, সেটা এখান থেকে এক্সপেন্স ক্রিয়েট করতে গুগলে। হবে। না, আপনার বিল না থাকলে আপনি যদি দেখেন যে বিল নাই, কোনো সব বিল জি। পেমেন্ট, কোনো বিল নাই, কিন্তু এখানে এক্সপেন্স আছে, খরচ আছে, তাহলে আপনি প্রিভিয়াস যে বিলগুলো যে অ্যাকাউন্টগুলো ইউজ করে করেছেন, এইখানে আপনি সেই অ্যাকাউন্ট ইউজ করে আপনি এখান থেকে স্পিন মানি ক্রিয়েট করে দিবেন। মানে ক্রিয়েট করে দেখাই দেবো। হ্যাঁ, ক্রিয়েট করে দেখাই ক্রিয়েট দিবেন। করে দেখাই দেবো একদম। হ্যাঁ, যেগুলো আপনার এক্সপ্লেন বিলের করে সাথে দেখাই দেবো। ম্যাচিং হবে না, এ করবে না। বুঝতে পারছি না। তাহলে যদি আমি পরের ব্যাংকে যাই, ব্যাংকে মোটামুটি মানে সেম ক্যাটাগরির এক্সপেন্স গুলো আছে। হ্যাঁ, হ্যাঁ।
এই যে এই কার্ড পেমেন্ট গুলো এগুলো সব ব্যাংকের চার্জ নাকি? না, আপনার এই যে এখানে যে সাপ্লাই নেমটা দেখা মানে দেওয়া আছে এখানে, এই যে ফল গার্ড ইউকে লিমিটেড, আপনি যখন দেখবেন যে কোনো সাপ্লায়ার নাই, বিল নাই, ম্যাচিং হচ্ছে না, আপনি তখন সেই সাপ্লায়ার নেমটা হুম। গুগলে সার্চ করে দেখবেন যে এরা আসলে কি ধরনের কোম্পানি। যেরকম এখানে দেখেন এলডিএল অনলাইন, এটা এলডিএল এর কিন্তু বিল আছে আপনার, এলডিএল এর কিন্তু বিল আছে। তারপরে আপনার এই যে ক্লোথ 20, এটা 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 হলো আপনার কি বলে ইউনিফর্ম, এটা হলো আপনার কোম্পানির এমপ্লয়ের জন্য ইউনিফর্ম কিনেছিল, ওই অ্যাকাউন্টে যাবে। মানে আপনার ক্লোজ 20 নামে একটা সাপ্লায়ার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি অ্যাকাউন্ট দিবেন, ইউনিফর্ম ক্লোথ নামে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্টে দিবেন। ফলগার্ড ইউকে এটা মনে হয় আপনার কোথাও সিকিউরিটি রিলেটেড কোনো কিছু একটা হবে, মানে কোম্পানি। আপনারা যখন কোনো কোনো দেখবেন যে কোনো বিল নাই, কোনো কিচ্ছু নাই, মানে একদমই আপনাকে হয়তো নতুন করে নতুন করতে হবে, তখন আপনি সেই সাপ্লায়ার নেমটা গুগলে সার্চ করে দেখবেন যে ওই সাপ্লায়ারটা আসলে কি ধরনের কোম্পানি, কি ধরনের কোম্পানি। এই যে এখানে দেখেন যে পেমেন্ট এলএম স্টুডিও, এইগুলো কিন্তু আপনার ওই যে দুই ব্যাংকের মধ্যে ট্রান্সফার হবে, টাইড এবং লরিসের মধ্যে ট্রান্সফার হবে। আচ্ছা আচ্ছা। তো আরেকটা হচ্ছে অনেক এমপ্লয়ীদের নামে এক্সপেন্স আছে আর কি, হ্যাঁ, যেমন এক্সপেন্স এটা আসলে মানে, এস হ্যাঁ এটা আমি হাইলাস বলি। এক্সপেন্স, এইগুলো কি ধরনের? এইগুলো আসলে এটা হয়েছে কি, এই এমপ্লয়ি কোম্পানি থেকে টাকা নিয়েছিল, এই কারণে এগুলো। সো এইখানে জেরোতে মানে কুইক বুকস যেভাবে করা যায় বা আমরা যেভাবে করি ওইভাবে জেরোতে এখানে করা যায় না। সো আমরা এখানে করি কি, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি যেটার নাম দিয়ে হলো আপনার হালিলাস এক্সপেন্স, মানে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যে ওই মানে অ্যাকাউন্টে এমপ্লয়ের নামে। হ্যাঁ এমপ্লয়ের নাম দিয়ে হাইলাস এক্সপেন্স নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওই অ্যাকাউন্টটা আমরা দিয়ে দিই। তাহলে কি হয়, যেহেতু এক্সপেন্স অ্যাকাউন্ট, তাহলে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট মানে কি, খরচ বেশি, খরচ বেশি মানে কি, হালিলাস আমার থেকে টাকা বেশি নিয়েছে, হারিলাস আমার থেকে কি করেছে, টাকা বেশি নিয়েছে। আর যদি এক্সপেন্স অ্যাকাউন্টটা ক্রেডিট হয়, তার মানে কি, কারণ হারিলাস কিন্তু টাকা নেয় আবার টাকা দেয়ও কিন্তু, মানে এই এই এমপ্লয়িটা কোম্পানিতে আপনার টাকা, কোম্পানি থেকে টাকা নেয় আবার কোম্পানিতে টাকা দেয়ও। যদি আমরা দেখতাম কি হারিলাস অ্যাকাউন্ট এক্সপেন্স অ্যাকাউন্টটা ক্রেডিট, তার মানে সে টাকা দিয়েছে বেশি, বুঝতে পারছেন? মানে এখানে সম্ভবত শুধুমাত্র খরচ হয়েছে, হয়তো দেয়নি, এরকম কোনো পাইনি। ওকে, তাহলে এটা খরচ হিসেবে থাকবে। এটা বছর শেষে গিয়ে আপনার এই টাকাটা অ্যাডজাস্ট করবে, যে তুমি তো টাকাটা নিয়ে বছর শেষে গিয়ে তখন সে বলবে যে তুমি তো টাকা নিয়ে এসো, এখন আচ্ছা এই কয় টাকা আমাকে দাও, তখন সে আচ্ছা, হয়তো আপনাকে অন্য হ্যাঁ, অন্য কোনো মাধ্যমে হয়তো আছে, হয়তো আমরা ওই পেমেন্টটা হয়তো আমরা করিনি, এরকম হয়তো। তো ওকে। আর কোনো প্রবলেম আছে আপনার? না ভাই, মোটামুটি এটাই। এগুলো আমি আস্তে আস্তে আসলে মানে এগুলো বাকিগুলো করে যদি প্রবলেম করে তাহলে আপনার সাথে আবার শেয়ার করবো যে ভাই, আপাতত ওকে, এটাই। আপনি রিপোর্টসে যান, আপনি রিপোর্টসে গিয়ে আপনি ট্রায়াল ব্যালেন্সটা রান করেন। আপনি হ্যাঁ এখান থেকে রিপোর্টসে গিয়ে আপনি ট্রায়াল ব্যালেন্সটা জুন 30, 2020 সালের রিপোর্টটা রান করেন। আপনার রিপোর্টটা দেখে এখানে মানে একটু দেখি, কারণ অন্যদেরও আপনার টিআরআই, এই দেখেন আসছে, হ্যাঁ এটা ওপেন করেন। এখানে আপনি যে ডেট দেন হলো 30 জুন 2020 দেন, এখানে এখান থেকে সার্চ করেন। আপনি যেখান থেকে সার্চ করেন ড্রপডাউনে 2020 সিলেক্ট করেন। হ্যাঁ আপডেট দিয়েছেন, আপডেট। ওকে, নিচে আসেন। ওকে, হ্যাঁ ওয়েট করেন, দাঁড়ান দাঁড়ান।
আচ্ছা, এইখানে আপনি এন্টারটেনমেন্ট 100% বিজনেস আর এন্টারটেনমেন্ট 0% আপনি কেন দিয়ে এই দুটো অ্যাকাউন্ট আপনি কেন ইউজ করেছেন? আপনি এন্টারটেনমেন্ট 100% এটা 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 অ্যামাউন্টের উপর ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, আপনি করেন তো, আপনাকে আমি দিচ্ছি, কি বলে, একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করেন। রিকোয়েস্ট রিমুভ দেন, আপনার এখানে রিকোয়েস্ট গেছে মেবি, এটা অ্যাকসেপ্ট করেন তো। অ্যাকসেপ্ট করেছেন? জি আপনার উপরে দেখেন একটা মাউসের চিহ্ন আছে মেবি উপরে, ডান পাশে মাউসটা আপনি উপরে নিয়ে যান, দেখবেন যে ডান পাশে একটা মাউসের চিহ্ন আসে। হ্যাঁ, আপনি আপনি মাউসের যে কার্সর, এটা, হ্যাঁ, আসছে না একটা মাউসের চিহ্ন একটা? দেখতে পাচ্ছি না ভাই। আচ্ছা, আমি স্টপ করি আপনাদের, আমি এখানে আপনাদের এখানে একটা জিনিস করবো, ধর আমি এখানে স্ক্রিন শেয়ারটা দিই। আপনি স্ক্রিন শেয়ার দিলে আপনার উপরের দিকে আপনার একটা পপ আপ উইন্ডো থাকে কিন্তু, ওইখানে দেখবেন যে রিমোট কন্ট্রোল নামে একটা অপশন থাকবে, বুঝতে পারছেন? এখান থেকে ধরেন, এখান থেকে মানে আমি আপনার মাউসের অ্যাক্সেসটা নিতে যাচ্ছিলাম, তাহলে ধরেন আপনার কম্পিউটার আমি কাজ করতে পারবো, বুঝতে পারছেন? জি একটা কাজও দেখা যাচ্ছে হ্যাঁ, দেখেন। এখন। তো ওকে, কাজও দেখা যাচ্ছে। আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, দেখেন আমি আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, এটা অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করেছেন? জি ওকে। এখন মাউসটা যেরকম আমি উপরে নিয়েছিলাম, আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না, পাইছেন মনে হয়, হ্যাঁ, খুব সম্ভবত। হ্যাঁ, পাইছি পাইছি, ওকে, দাঁড়ান। জি আপনি কোনো কিছু করেন না, আমি এখানে দেখতেছি, ওকে। সো এইখানে আপনি এন্টারটেনমেন্ট 100% ইউজ করেছেন, এটা। এইখানে কিন্তু আপনার 100%-এর ক্ষেত্রে কিন্তু এখানে ডিফারেন্স আছে, সেটা হলো, আমি যেটা ওপেন করি, দেখেন, এটা ডকুমেন্টে আপনি অ্যাড করেন নাই কেন, ডকুমেন্ট, ওকে। সো এইখানে দেখেন, আপনি এখানে যে 100% ইউজ করেন, 100% আমরা কেন ইউজ করি জানেন? 100%টা হলো যে এন্টারটেনমেন্ট যে খরচটা কোম্পানির জন্য খরচ করে, মানে কোনো আচ্ছা অকেশনে খরচ করে, সরি, এমপ্লয়ের জন্য, কোম্পানি তার এমপ্লয়ীদের জন্য কোনো অকেশনে খরচ করে, সেইটা কিন্তু আপনার কি, আপনার 100% হবে। 100% বিজনেস হবে, কারণ আপনি তার যে ভ্যাট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আপনি ক্লেম করতে পারবেন। কিন্তু আপনার যদি এমনি খরচ হয়, কোনো ধরেন আপনার একটা এমপ্লয় আসছে, আপনি তাকে চা নাস্তা খাওয়াইছেন, যে খরচটা হয়েছে, ওইটা কিন্তু আপনার তখন হবে ইন্টারটেনমেন্ট 0%, কারণ আপনি সেই তার যে ভ্যাট, সেটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না। যদি আপনি কোনো অকেশনে, যেরকম ধরলাম যে বড়দিনে আপনি কি করলেন, আপনি আপনার এমপ্লয়ীদেরকে বা আপনাদের কোম্পানির যারা কাস্টমার, তাদেরকে নিয়ে একটা কোথাও গিয়ে আপনি কি করলেন, পার্টি করলেন, এর যে খরচটা হলো, এই খরচটা কিন্তু আপনি ভ্যাট কি করতে পারবেন, ক্লেম করতে পারবেন।
এবং যে এন্টারটেনমেন্টের খরচটা আপনি ভ্যাট ক্লেম করতে পারবেন এবং আপনার কোম্পানির কি এমপ্লয়ীদের জন্য, সেইটা আপনি শুধুমাত্র এখানে এন্টারটেনমেন্ট 100% বিজনেস দিবেন। আর যেইটা আপনার কি হবে শুধুমাত্র মানে এমনি খরচ, সেটা কিন্তু 100% দেওয়া যাবে না, ওটা শুধুমাত্র হবে এন্টারটেনমেন্ট। আপনার যেটা 0% সেটা কিন্তু হবে। বুঝতে পারছেন? জি। সো এই 100%টা আপনি এখান থেকে আউট করে দিয়ে 0% করবেন, কারণ এখানে কিন্তু রিটায়ারমেন্ট দুইটা থাকার কারণটাই হলো একটা, যেটা বিজনেস পারপাসে সেটাতে আপনি ভ্যাট ক্লেম করতে পারবেন, আর যেটা বিজনেস পারপাসে না সেটাতে কিন্তু আপনি ভ্যাট ক্লেম করতে পারবেন না। এভাবে তো প্রচুর সমস্যা হয় দেখতেছি। অনেক স্লো এইভাবে। জেনারেল এক্সপেন্স, এটা আপনি দিয়েছেন, এটা আসলে কি ধরনের এক্সপেন্স? সব সময় একটা একটা আইডেন্টিফাই করবেন এক্সপেন্স কি ধরনের। যে সাধারণ খরচ, সাধারণ খরচের মধ্যে আপনি চাইলে সবই দিতে পারেন, কিন্তু সাধারণ খরচটা আসলে কেন, এটা কি ধরনের খরচ হওয়ার কথা, সেটা আপনাকে আইডেন্টিফাই করে বের করতে হবে। কনফিডেন্ট ক্যাশ ফ্লো, এগুলো আপনি দিবেন অডিট অ্যাকাউন্টিং এ যাবে। তারপরে যে হ্যান্ড স্যানিটাইজার, এগুলো যাবে আপনার হেলথ সেফটি পিপি, এগুলোতে যাবে। ফেস মাস্ক, এগুলো হেলথ সেফটি ওটাতে যাবে। আপনি এগুলো চেঞ্জ করে জেনারেল এক্সপেন্স থেকে আপনি কি করবেন, হেলথ সেফটিতে দিবেন, আর এটা যাবে হলো অডিট অ্যাকাউন্টিং, ওই অ্যাকাউন্টে যাবে। ট্রাভেলে কোনো কিছু নাই কেন, আপনার তো ট্রাভেল এক্সপেন্স তো আছে। ব্যাংক রেগুলেশন এক্সপেন্স, এটা আবার কি দিচ্ছেন দেখি। ওইটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে। এইটা আপনার এই যে গেইন অ্যান্ড লস, এইটা কিন্তু আসলে অটোমেটিক ক্রিয়েট হয়। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনারা মানে ক্রিয়েট করতে পারবেন, এটা অটোমেটিক ক্রিয়েট হবে। এটা হয় কি, আপনি যখন বিল ক্রিয়েট করেছেন
তখন একটা ডেট আপনি দিয়েছেন, তখন ধরেন আপনার ওই দিনে একটা রেট ছিল, কারেন্সিটা রেট ছিল। আপনি যেদিন পেমেন্ট করবেন ওই দিন কিন্তু আরেকটা রেট। এখন আপনার বিল ডেট এবং পেমেন্ট ডেট এই দুই ধরনের কারেন্সি রেট কিন্তু থাকে। যদি আপনার বিল ডেট যেদিন, সেদিন যদি আপনি পেমেন্ট করতেন তাহলে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হতো, কিন্তু আপনি সেদিন না করে কি করলেন, আপনি 2 দিন পরে পেমেন্ট করলেন, তাহলে কি হচ্ছে, ওই একই দিনে ওই একই টাকা আপনাকে পেমেন্ট করতে কত, 101 টাকা পেমেন্ট করতে হচ্ছে তখন 2 দিন পরে। তাহলে এই যে আপনার যে লসটা হলো, এটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়। আর যদি এমন হয় যে আপনি ধরেন 100 টাকা আপনার পেমেন্ট করতে হতো, 2 দিন পরে দেখতে পাচ্ছেন যে আপনি 99 টাকা পেমেন্ট করলে আপনার কিন্তু 100 টাকা সমান হয়ে যাচ্ছে। এই যে আপনার কি হলো, গেইন হলো। এই জিনিসটা কিন্তু আপনার অটোমেটিক ক্যালকুলেট হয়। ভয়েস ক্লিয়ার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট কেন? ভয়েস ক্লিয়ার অ্যাকাউন্টে তো কোনো অ্যামাউন্ট থাকবে না। এমন তো ছিল না ভাই, আমি তো জিরো করেছিলাম, এখন আবার এমন দেখছি। ব্যালেন্স তো জিরো দেখাচ্ছে না। এখানে দেখি রিপোর্টটা। এই যে আপনি যে এইখানে এটা কি করছেন, এই যা 28 সেপ্টেম্বর কেন, এখানে জিরো ঠিকই আছে কিন্তু আপনি এখানে ডেট ভুল করছেন। আমি দিয়েছি কত, আমি এখানে রিপোর্ট দিয়েছি 30 জুন পর্যন্ত। আপনার এই যে এই ডেটটা আপনি এটা দিয়েছেন 28 সেপ্টেম্বর কেন এখানে? 30 জুনের মধ্যে হবে। এটা তো আপনার 28 সেপ্টেম্বর হবে না, এটা আপনি ঠিক করে নেবেন। আচ্ছা, আমার এই ডেটটা হয়তো ঠিক মতো দেওয়া হয়নি, হ্যাঁ, জমা ডেটটা করেছিলাম। এই কারণে আপনি এখানে ব্যালেন্স দেখাচ্ছে, ডেট ঠিক করে নেবেন। দেখেন এই যে আপনার ভুলগুলো যে হয়, আর এখানে অফিস ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আপনি 58.33 এটা কই থেকে দিলেন? এটা মনে হয় কিয়োটো ছিল, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার, CO2 সিলিন্ডার সম্ভবত। এখানে তো আপনার ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে, এই পিরিয়ডে কোনো ট্রানজাকশন এখানে দেখাচ্ছে না। ধরেন এই যে
কুকার, এটা সি, এটা এটা কি 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 নিয়েছিল এর কাছ থেকে এটা? CO2 সিলিন্ডার ছিল, সিলিন্ডার। এটা অফিস ইকুইপমেন্ট হিসেবে যাবে না? CO2 সিলিন্ডার, এটা এটা কি, এটা কি অক্সিজেন সিলিন্ডার না কি সিলিন্ডার এটা? কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার সাধারণত আপনার ওই যে মানে ফায়ার এক্সটিংগুইশার হিসেবে ইউজ করে যে CO2 তাহলে এটা আপনি সিলিন্ডার। এতে যাবে যে আমি কোথাও জানি সেফটিতে যাবে, সেফটি। এটা সেফটিতে যাবে, সেফটি। না, এটা আসলে আমাদের মানে ই অনুযায়ী আসলে এটা হিসেবে দেখে আসলে মানে অ্যাসেট এগুলো হিসেবে তো আপনার দেখায়। মাত্র 58.33, এটা তো অফিসের আপনার অ্যাসেট হবেই থেকে। না। ফায়ার সেফটি ওগুলো যাবে। আচ্ছা মানে 1000 এর উপরে বলে তাহলে এটা দেবো। ওকে। আচ্ছা ওটা বুঝতে পারছি মানে ইউরোপের যে পার্সপেক্টিভ 1000 যদি টাকা দেখা যায় 1000 উপরে টাকা হয় নিচে হলে তাহলে তাহলে কি হবে এটা? এক্সপেন্স হিসেবে এন্ট্রি হবে, এক্সপেন্স, এক্সপেন্স হিসেবে এন্ট্রি হবে। মানে হেলথ এন্ড সেফটি ওটা মধ্যে দেখাবো হ্যাঁ, এটা সেফটি, সেফটি হিসেবে যাবে। হ্যাঁ, ওই বা সেফটি, ফায়ার সেফটি নামে আলাদা ওই ই সেফটি করলে না, ওই হেলথ এন্ড ওই সেফটি না, এটা আপনার এই যে ফায়ার, তারপরে এরকম একটা সেফটি নামে একটা অ্যাকাউন্ট ইয়ে করবেন। ওকে। হ্যাঁ, মুহিব ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আর এখানে দেখেন আপনার আহ, আমি কিন্তু এখানে যে জিনিসগুলো দেখলাম, অ্যাকাউন্টস গুলো আপনার মানে কোন কোন অ্যাকাউন্টস আমি যেগুলো জানি সেগুলো কিন্তু আমি চেক করলাম যে আপনার এখানে কেন অ্যামাউন্ট হয়েছে। এখানে তো অ্যামাউন্ট হওয়ার কথা না, বা এটা তো এত হবে না। যেরকম দেখেন ব্যাংক চার্জ, এটা কিন্তু একটা স্বাভাবিক একটা জিনিস। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ কিন্তু আর 10-15 হাজার হবে না। ব্যাংক চার্জ কিন্তু অল্প একটা অ্যামাউন্ট হয়। তো যদি আপনারা কোনো সময় দেখেন যে ক্লায়েন্টে ব্যাংক চার্জ অ্যাকাউন্টের মধ্যে 5-6 হাজার 7 হাজার টাকা ব্যাংক চার্জ দেওয়া আছে, তখন আপনি সেটা চেক করে দেখবেন যে কেন এত টাকা ওখানে ব্যাংক চার্জ। হতে পারে হয়তো অন্য অ্যাকাউন্টে হবে, সেটা ভুল করে ব্যাংক চার্জে দিয়ে দিয়েছে। এরকম কিছু কিছু, যেরকম ক্লিয়ারিং অ্যাকাউন্ট, ওখানে দেখলাম যে অ্যামাউন্ট তো ওখানে জিরো হবে, তাহলে এখানে কেন অ্যামাউন্ট দেখাচ্ছে, দেখলাম যে সে ডেট দিছে ভুল। তারপর আবার ওখানে আমি দেখলাম যে অফিস এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স। সো জেনারেল এক্সপেন্স তো দিতে পারেন, কিন্তু এটা তো কোনো একদম অ্যাপ্রোপ্রিয়েট কোনো অ্যাকাউন্টস হলো না। আপনি আইডেন্টিফাই করবেন, যত পারেন আইডেন্টিফাই করবেন। সো সেখানে আমি দেখলাম যে এগুলো আমার হেলথ অ্যান্ড সেফটি অ্যাকাউন্টে যাবে, উনি দিয়ে রাখছে জেনারেল এক্সপেন্সে। সো আপনি সেগুলো এইভাবে আপনারা দেখবেন, আপনারা নিজেরাই তখন চেক করতে পারবেন যে আমার কোন অ্যাকাউন্টস গুলো আপনার কেমন। ওকে, মুহিব ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। মুহিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কথা আসসালাম। কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি বলছিলাম যে আমাদের কার্ড রিকনসিলিউশনে কার্ড রিফান্ড নামে একটা আছে, ওইটা কিভাবে করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার ইনভয়েস গুলো কি বিভিন্ন ফরম্যাটে সাজাতে পারবো? মানে প্রিন্ট করার পরে যে একটা ফরম্যাট আসে, ওই ফরম্যাট গুলো কি চেঞ্জ করা যায়? ফরম্যাট চেঞ্জ করার সিস্টেম? ইনভয়েস বিল এই আপলোড করা ফরম্যাট একই রকম। ইনভয়েস বিলে আপলোড করা ফরম্যাট একই রকম। আপনি আপনার ওখানে যে ফরম্যাটটা ডাউনলোড করবেন, টেমপ্লেট ফাইল, ওইখানে যে ফরম্যাটটা আছে, এবং সেখানে কিন্তু দেখেন কিছু কিছু জায়গাতে কিন্তু স্টার মার্ক করা। স্টার মার্ক করা মানে ওই অপশনগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতেই হবে, ওইগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। সো ওইগুলো আপনি ফিল আপ করে আপলোড করলেই হবে, ওইগুলো ফিল আপ করে আপলোড করলেই হবে। সেটা তো এই আপনার ডিফল্ট একটা ফরম্যাট আছে, হ্যাঁ, যে ডিফল্ট ফরম্যাটে করতে হবে। আচ্ছা, এটা চেঞ্জ করার কোনো না সিস্টেম না, আপনি যে যে ইনফরমেশন ওখানে আছে, আমি বলি ওখানে যে যে ইনফরমেশন গুলো আছে, সেগুলোর মধ্যে যেগুলো স্টার মার্ক করা, সেইগুলো তো ফিল আপ করতেই হবে। আপনি যদি চান যে যেগুলো স্টার মার্ক করা আমি শুধুমাত্র সেইগুলো ফিল আপ করবো, অন্যগুলো করব না, আপনি অন্য যেগুলো থাকবে সেইগুলোর যে আপনার যে রো বা কলাম, সেই কলামগুলো আপনি ডিলিট করে দিবেন, সেই কলামগুলো আপনি করে দিবেন, ডিলিট করে দিবেন। বুঝতে পারছেন? লোগো লোগো যেমন ধরেন ডানে বামে উপর নিচে গুলো চেঞ্জ করা? না, আপনার সিরিয়াল অনুযায়ী করবেন।
আপনি জাস্ট যেগুলো এন্ট্রি করবেন না সেগুলো ডিলিট করে দিবেন, আর যেগুলো এন্ট্রি করবেন সেগুলো আপনি মানে একটার পর একটা সিরিয়াল অনুযায়ী লাইন বাই লাইন করবেন। বুঝতে পারছি। কার্ড রিকনসিলিয়েশনে আমার কার্ড রিফান্ডটা একটু বুঝিয়ে রাখবেন। কার্ড রিফান্ডটা হলো আপনি অনেক সময় হয় কি বিভিন্ন কার্ডে কিন্তু যে ক্যাশব্যাক অফার থাকে বা বিভিন্ন অফার থাকে, বা অনেক সময় আপনি আপনার কার্ড রিফান্ডে কিন্তু হয়তো মেবি কয়েক পয়সা আছে মেবি। সো এটা আসলে আপনার এই বিভিন্ন এটা আছে দেখা যাচ্ছে 628 ডলার। তাহলে ওটা হতে পারে আপনার কোনো আপনি হয়তো কোনো কোথাও পারচেস বা কোনো কিছু পেমেন্ট করেছিলেন, সেটা হয়তো রিফান্ড আসছে, সেই টাকাটা হয়তো আপনার কি হয় না কার্ড রিফান্ড হয়তো সাকসেসফুল হয় নাই, এই কারণে আপনার কার্ড রিফান্ড আসছে। সো এখন যেহেতু আপনি কিন্তু ক্লিয়ার না যেটা আমার কোন অ্যাকাউন্ট হবে, আমি কার এটা এক্সপেন্স বা কার অ্যাকাউন্ট আমি দিয়েছিলাম, আপনি সেটা সাসপেন্স অ্যাকাউন্টে দিয়ে রাখেন। থ্যাংক ইউ। সাইফুল ইসলাম ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। জি ভাই, ওই সময় আমার আসলে মানে কোশ্চেনটা শেষ হয়নি আর কি, আপনি হেল্প করছেন। আমার কোশ্চেন হচ্ছে, যখন আমি যে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন করি, তখন ওই যে অটোমেটিক ম্যাচিং এর ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার ওই সাপ্লায়ার সেম থাকে, অ্যামাউন্টও সেম থাকে, কিন্তু বিলিং ডেট আর পেমেন্ট ডেটের মধ্যে মানে আপনি তো বলছেন যে পেমেন্ট ডেট পরে হবে, কিন্তু মানে বিলিং ডেট আর পেমেন্ট ডেট আপনার ডিফারেন্স হয়ে যায় কি আগে হয় আর কি। সেটা কি আমার মানে বিএনডি এর ক্ষেত্রে কোনো প্রবলেম নাকি স্যার? আপনার না আমি বলি এটা কোন কোন সাপ্লায়ারের ক্ষেত্রে হয়, কোন কোন সাপ্লায়ারের ক্ষেত্রে হয় এগুলো আপনার আপনি বিলটা ভালো করে দেখবেন। যখন এরকম হবে তখন আপনি সেই সাপ্লায়ারের যে বিলটা আপনি এন্ট্রি করছেন, সেই বিলের যে পিডিএফ ফাইল আপনাকে দেওয়া হয়েছে, পিডিএফ ফাইলটা আপনি দেখবেন সেখানে আপনি ডেট ঠিক মতো দিয়েছেন কিনা। যদি আপনার ডেট ঠিক মতো হয়, যদি আপনার ডেট ঠিক মতো হয়, আপনি দেখবেন যে আপনার ওই ডেসক্রিপশনে কোনো কোনো নাম্বার বা কোনো রেফারেন্স নাম্বার বা কোনো কিছু আছে কিনা যার সাথে আপনার বিলটা ম্যাচিং হয়। যদি দেখেন যে আপনার ম্যাচিং হচ্ছে, আপনার হয়তো কোনো নাম্বার ম্যাচিং হচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো কিছু দেখার দরকার নাই, আপনার ডিউ ডেট আগে না পরে সেটা দেখার দরকার না, আপনি সেটা ম্যাচিং করে দিবেন। কিন্তু যদি দেখেন যে আপনার ম্যাচিং হচ্ছে না, আপনার ডেটও ঠিক আছে, তাহলে সেটা ম্যাচিং না করাই আপনার ভালো হবে। কারণ আপনার বিশেষ করে বাহিরের ক্লায়েন্টগুলো ছাড়া, বাহিরের যে ক্লায়েন্টগুলো এইগুলো ছাড়া কিন্তু আপনার আসলে পেমেন্টটা মানে আগে কিন্তু করা হয় না স্বাভাবিকভাবে। কিন্তু যখন দেশের বাইরে থেকে কোনো কিছু কিনতে হয় তখন আগে পেমেন্টটা করা হয়, এটা স্বাভাবিক। কিন্তু দেশের মধ্যে থেকে কোনো কিছু কিনতে গেলে ক্লায়েন্টরা সচরাচর আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকে। এটা হয় চেক পেমেন্টের ক্ষেত্রে হয়েছে। চেক পেমেন্টের যেটা পপ মেশিন নাকি ইউজ করে কার্ডের ট্রানজাকশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে না অ্যাডভান্স পেমেন্ট হয়েছে। টেক পেমেন্টটা যেটা একটা পেমেন্ট গেটওয়ে, টেক পেমেন্টটা যেটা একটা পেমেন্ট গেটওয়ে, তাহলে হতে পারে, কারণ এটা একটা পেমেন্ট গেটওয়ে কিন্তু বিকাশের মতো। আপনি সেই মানে টেক পেমেন্টটা আপনি কি করলেন, আপনি টাকাটা ওখানে রাখলেন। বিলগুলো এই বিলগুলো কি আসলে আমাদের অ্যাকাউন্টিং, এইখানে অ্যাকাউন্টিং নিয়েটা কি হবে? চেক পেমেন্টের ক্ষেত্রে এক্সপেন্সটা কি হবে, পেমেন্ট সার্ভিস নাকি? টেক পেমেন্টটা আসলে ওটা একটা পেমেন্ট গেটওয়ে, তো আপনার ওটার যে ইয়াটা মানে যে খরচটা, ওই খরচটা আসলে একটা সাবস্ক্রিপশন। কারণ দেখেন টেক পেমেন্টের যে বিলগুলো দেওয়া আছে সেখানে কিন্তু একটা আপনার সময় দেওয়া আছে, যে এই 2 মাস 3 মাস একটা সময় দেওয়া আছে। কিন্তু সচরাচর কি হয়, একটা সাবস্ক্রিপশনে কিন্তু সময় থাকে যে 1 মাস 2 মাস পর পর সাবস্ক্রিপশন রিনিউ করতে হয়, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনি সেটা সাবস্ক্রিপশনে দেবেন, তবে এটা যে 100% রাইট তা কিন্তু না, কিন্তু আপনাকে কাজটা করতে হবে, বুঝতে পারছেন। এবং এটা টাইম ডিউরেশনের আগে অ্যাডভান্স পেমেন্ট করা হবে যদি টাইম ডিউরেশন আগে পেমেন্ট করে থাকে, তাহলে আপনি সেটা ম্যাচিং হলে আপনি সেটা ইয়ে করে দিবেন, রিকনসাইল করে দিবেন। ওকে, অসীন মজুমদার ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। যে এখানে একটা প্ল্যান ফিক্সের একটা কপি রিফান্ড ইনভয়েস আছে, ওটা কিভাবে করব? কপি রিফান্ড ইনভয়েস। হ্যাঁ, কপি রিফান্ড ইনভয়েস, তার মানে এটা হলো আপনার রিফান্ড মানে আপনার ক্রেডিট নোট। এখন আপনার এটা হলো ক্রেডিট নোট হিসেবে এন্ট্রি হবে।
এখন ওই কপি রিফান্ডের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে আপনি একটু কাইন্ডলি একটু দেখেন ওই নাম্বারে বিল আপনি অলরেডি এন্ট্রি করেছেন কিনা। ওইখানে কিন্তু দেখেন মেবি একটা ইনভয়েস নাম্বার বা একটা নাম্বার দেওয়া আছে, মেবি বা এখন একটা নাম্বার দেওয়া আছে। আপনি ওই নাম্বারটা যে প্লামফিক্সের যে বিলগুলো আছে আপনি দেখেন ওই নাম্বারটা আপনি ইউজ করে কোনো বিল ক্রিয়েট করেছেন কিনা। কারণ প্লামফিক্সের যে ক্রেডিট নোটগুলা সেখানে কিন্তু আপনার ইনভয়েস নাম্বারটা বা বিল নাম্বারটা উল্লেখ থাকে যে আপনার ওই ক্রেডিট নোটটা কোন বিলের এগেইনস্টে ক্রিয়েট করা হয়েছে, বুঝতে পারছেন? তো আপনাকে ক্রেডিট নোট ক্রিয়েট করতে হবে এবং আপনার দেখতে হবে যে ওইখানে যে নাম্বারটা ইউজ করা আছে আপনি দেখবেন যে ওই নাম্বারে কোনো বিল অলরেডি আছে কিনা। যদি দেখেন যে বিল আছে তাহলে আপনার ক্রেডিট নোটটা কিন্তু ওই বিল থেকে মাইনাস করে দিবে, বুঝতে পারছেন? ওকে ওকে ঠিক আছে। আপনাদের নেক্সট ক্লাস থেকে কুইক বুকসটা ইনশাআল্লাহ স্টার্ট হয়ে যাবে। আর কুইক বুকসটা স্টার্ট হবে এবং আপনারা কিন্তু জেরোটাও কাজ করবেন, কুইক বুকসের কাজটাও করবেন, জেরোর কাজও করবেন, কুইক বুকসের কাজও করবেন। আর আপনার কুইক বুকসটা কিন্তু একটু সেনসিটিভ জিনিস, সো কেউ যেন আগেই কুইক বুকস অ্যাকাউন্ট ওপেন করা ট্রাই করেন না। আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখায় দিব, সো দেখায় দিয়ে তারপরে কিছু ইনস্ট্রাকশন দিব, সেই অনুযায়ী ফলো করে কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। কেউ যেন আগেই ওপেন করতে যায় না, কারণ কুইক বুকস অ্যাকাউন্টটা কিন্তু একটু ঝামেলা করে। সবার কিন্তু অ্যাকাউন্ট জেরোটা ইজিলি অ্যাকাউন্ট ওপেন করা যায়, কিন্তু কুইক বুকসটা কিন্তু অ্যাকাউন্ট ইজিলি ওপেন করা যায় না। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের তো একটা সার্টিফিকেট দেবেন বললেন, সার্টিফিকেটটা আসলে জরুরি না, কাজ করাটা জরুরি। সেই ক্ষেত্রে মানে ইন্টারন্যাশনালি কুইকবুকের ক্ষেত্রে আমি জানি যে 3 অ্যাটেম্পটের মধ্যে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নেওয়া যায়, নয়তো নেওয়া যায় না। কিন্তু জিরোর ক্ষেত্রে কি এরকম আছে যে আসলে এখান থেকে অনলাইনের মাধ্যমে ইন্টারন্যাশনালি একটা সার্টিফিকেট নেওয়া যায় তাদের নিজস্ব ইয়ে থেকে? জেরোর ক্ষেত্রেও আছে এবং জেরোতেও সেম ওয়েতে 3 বার মানে আপনি 3 অ্যাটেম্পট পরীক্ষা দিতে পারবেন, 3 বারের মধ্যে পাস করতে হবে, না হলে আপনার মানে সার্টিফিকেটটা তারা দেন। আর এখানে আমি বলি সার্টিফিকেট এটা আপনার ফেল করলেও কোনো সমস্যা না। কেন হয় না? কারণ এখানে আপনি যতবার ইচ্ছা আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনি ধরেন একটা অ্যাকাউন্টে আপনি ফেল করেছেন, ধরেন আপনি ধরেন এই জিমেইল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনি এই জিমেইল অ্যাকাউন্টে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি ফেল করছেন 3 বারই, আপনি আরেকটা জিমেইল ইউজ করে জেরো অ্যাকাউন্ট ওপেন করেন, ওই জিমেইল দিয়ে আপনি কি করবেন আবার পরীক্ষা দিবেন, বুঝতে পারছেন? সমস্যা হয় না পরীক্ষাতে আপনার মানে 3 বার প্রত্যেকটা জিমেইলই 3 বার দেওয়া যাবে। হ্যাঁ 3 বার আপনি পরীক্ষা দিতে পারবেন, 3 বারের মধ্যে পাস করতে হবে। আপনি একবারে পাস করলে তো আর কিছু লাগে না, কিন্তু 3 বার সুযোগ থাকে। ওইটা দেখলাম রিমোট বেসড জবগুলো আসলে জেরো এবং কুইকের ওই সার্টিফিকেটটা কেন চাবে বলে আপনাদের ওই সার্টিফিকেটটা আপনারা চাইতে পারে, কেন চায় মানে ওটা কিন্তু দেশের মধ্যে চাইতে পারে, বা আপনি যখন দেশের বাহিরে কোথাও মানে কোনো রিমোটলি কাজ করবেন তখন চাইতে পারে, আদারওয়াইজ কিন্তু অন্য সার্টিফিকেট চাবে না। ওটা কেন চাবে? কারণ আপনার জেরো এবং কুইকবুকস যে সার্টিফিকেটটা, যে কোশ্চেনগুলো, যে আপনার যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু টোটালি কুইকবুকসের প্রশ্ন, কুইকবুকস বেসড, মানে আপনার কুইকবুকসের কোথায় কি অপশন আছে, কোন অপশনটার কি কাজ, কোনটা কিভাবে কাজ করে এই রিলেটেড। জেরোর ক্ষেত্রেও সেম, আপনার কোন অপশনটার কি কাজ, কোথায় গেলে কি আছে, এইগুলো মানে এক কথায় মানে সার্টিফিকেটটা আপনার কুইকবুকস রিলেটেড কোশ্চেন থাকে, জেরো সফটওয়্যার রিলেটেড কোশ্চেন থাকে। সো তারা মনে করে কি যে আপনি আপনার সার্টিফিকেট আছে মানে আপনি কুইকবুকস জেরোর মানে কোথায় কি আছে আপনি সম্পর্কে জানেন, বুঝতে পারছেন? এই কারণে তারা এই সার্টিফিকেটটা হ্যাঁ রিমোটলি কাজ করতে গেলে আপনার কাছ থেকে নিতে পারে, বা আপনি যদি কোনো অ্যাকাউন্টিং ফার্মে জয়েন করেন তাহলে আপনার কাছে চাইতে পারে। কিন্তু মার্কেট প্লেসে যখন আপনাকে একটা কাজ দিল যে তুমি আমার জাস্ট বিলগুলো এন্ট্রি করে দাও, আমার
ইনভয়েস গুলো এন্ট্রি করে দাও, আমার রিকনসিলেশন করে দাও। সো এরকম ক্লায়েন্টরা কিন্তু চায় না। রিমোটলি কাজ করতে গেলে বা আপনার কোনো অ্যাকাউন্টিং ফার্মের সাথে কাজ করতে গেলে তখন চায়। শুধুমাত্র এই সার্টিফিকেটটা আপনার কিন্তু আপনি কোন প্রতিষ্ঠান থেকে শিখে আসছেন সেগুলো কিন্তু চাইবে না। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনি ইন্টার পাস না, এসএসসি পাস না, আপনি অনার্স পাস না কি পাস, সেগুলো কিন্তু চাইবে না। চাইলে এই জিনিসটা চাইতে পারে শুধুমাত্র আপনার জেরো এবং কুইক বুকসের অফিসিয়াল যে সার্টিফিকেটটা এক্সাম দিয়ে নেওয়া যায় সেটা চাইতে পারে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। সো আপনাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে কুইক বুকসটা স্টার্ট হয়ে যাবে। আর কুইক বুকসের পাশাপাশি কিন্তু আপনারা জেরোটাও করবেন। আর জেরোটা করবেন, জেরোটা শেষ করবেন, যার শেষ হবে জেরো একদম কমপ্লিট হয়ে যাবে, তারা আপনার ট্রায়াল ব্যালেন্স রিপোর্টটা এবং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট এই 3টা রিপোর্ট ডাউনলোড করে রেখে দিবেন। 3টা রিপোর্ট ডাউনলোড করে রেখে দিবেন। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আপনাদের কুইক বুক স্টার্ট হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।